মিলিয়ন ডলার রাউন্ড টেবিল। এমডিআরটি একটি স্বপ্নের দৌড়। যখন অন্যেরা ভাবেন যে এটা করা অসম্ভব, তখন আপনি ভেবেছেন যে আমার পক্ষে সম্ভব। যখন অন্যেরা ভাবেন এমডিআরটি করে কি হবে, তখন আপনি ভেবেছেন এমডিআরটি না করলে আপনি কতটা পিছিয়ে যাবেন। তাই আপনি অন্যদের মতো নন, আপনি অন্যদের থেকে আলাদা। তাই আপনার কাজও হবে আলাদা, আপনার ভাবনা চিন্তাও হবে আলাদা। আপনি অন্যভাবে নিজেকে সজ্জিত করেছেন, আপনি অন্যভাবে নিজেকে উপস্থিত করছেন গ্রাহকের কাছে। আপনি এগিয়ে চলেছেন মিলিয়ন ডলার রাউন্ড টেবিল বা এমডিআরটির পথে। আপনার সাথে আমি, লেখক প্রশিক্ষক পল্লব কুমার মান্না। এমডিআরটি প্রিমিয়াম কোর্সে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। মিলিয়ন ডলার রাউন্ড টেবিল। আমরা মানুষের কাছে বিক্রয় করি পলিসি। মানুষের কাছে পলিসি বিক্রয় করতে গেলে আমাদের নিজেদের উন্নয়নের পথে আমাদের ব্যক্তিত্বের ভূমিকা কিন্তু অনেক বেশি। হ্যাঁ, আজ আমি শুরুতে ব্যক্তিত্বের বিষয়ে কিছু কথা বলবো। আমাদের ব্যক্তিত্ব কিভাবে আমাদের ব্যবসাকে বাড়াতে সাহায্য করে। ব্যক্তিত্ব অর্থাৎ পার্সোনালিটি। হোয়াট আর দ্য ইফেক্টস অফ পার্সোনালিটি ইন আওয়ার প্রফেশন? পার্সোনালিটি মানে হচ্ছে যেটা দিয়ে আপনি অন্যদের থেকে আলাদা। পার্সোনালিটি মানে যেটা আপনার নিজের, অন্যের নয়। পার্সোনালিটি মানে যেটা দ্বারা আপনি অপরের কাছে আইডেন্টিফাইড হচ্ছেন। ঠিক একইভাবে পার্সোনালিটি ইফেক্টস ইয়োর ইন্স্যুরেন্স সেলস স্কিল। পার্সোনালিটি আপনার সেলস স্কিলকে ইফেক্ট করতে পারে, ভালোর দিকেও মন্দের দিকেও। কিভাবে করে পার্সোনালিটি ইফেক্টস ইয়োর সেলস স্কিল, কিভাবে করে, আমি আপনাদের সেই বিষয়ে এখনই কিছু আলোকপাত করব। আজকের ক্লাসের প্রথম অংশে আমরা শিখব আমাদের ব্যক্তিত্বের পরিবর্তনের দ্বারা আমাদের ব্যবসা বাড়ানোর কৌশল। নিজেকে একটু পরিবর্তন করুন, নিজেকে একটু পাল্টে নিন। আর সেই পাল্টানোটা একদিনে না, রোজ একটু একটু করে পরিবর্তন করার দ্বারা, মনে রাখবেন, আপনার ব্যক্তিত্বের দ্বারাই আপনার ভাগ্য নির্ধারণ হবে। কি বললাম? আপনার ব্যক্তিত্বের দ্বারাই আপনার ভাগ্য আপনি গড়ে তুলবেন। যেখানে সবাই মার্কেটের অপেক্ষায় বসে থাকে, যেখানে সকলে সৌভাগ্যের অপেক্ষায় বসে থাকে, সেখানে আপনি কিন্তু না মার্কেটের অপেক্ষায় না সৌভাগ্যের অপেক্ষায় বসে রয়েছেন। আপনি আপনার পথ নিজে তৈরি করতে চলেছেন। আপনি আপনার পথ নিজে তৈরি করতে চলেছেন। তাই সৌভাগ্য আপনি রচনা করবেন আপনার ব্যক্তিত্বের দ্বারা। সৌভাগ্য আপনি তৈরি করবেন আপনার নিজের পার্সোনালিটির দ্বারা। তো চলুন আমি এখন আপনাদেরকে দেখাবো যে আমরা আমাদের ব্যক্তিত্বের দ্বারা আমাদের ব্যবসাকে কিভাবে বৃদ্ধি করতে পারি। জাস্ট আই এম চেকিং, সাম লাইট ইস্যুস আর দেয়ার। আই এম চেকিং টু ইনক্রিজ দ্য লাইট। আমাদের ব্যক্তিত্ব কিভাবে আমাদের ব্যবসা বাড়াতে সাহায্য করে। এই প্রিমিয়াম কোর্সে শুধুমাত্র আমরা সেলস শিখব না, আমাদের নিজেকে পরিবর্তন করার দ্বারা আমাদের ব্যবসা বৃদ্ধির বিভিন্ন পদ্ধতি শিখব। পার্সোনালিটি ট্রেট, পার্সোনালিটি ট্রেট এবং ন্যাচারাল সেল স্ট্রেংথ নিয়ে এখন আমি কথা বলতে চলেছি। তো আপনি কি চান যে আপনি নিজেকে কিছুটা বদল করে নেবেন? আপনি কি চান যে আপনার ব্যক্তিত্ব বা পার্সোনালিটির কিছু জায়গা যেগুলোর জন্য আপনার ব্যবসা খারাপ হচ্ছে সেগুলোকে পরিবর্তন করতে? তাহলে আজকের ক্লাস এই অংশটা আপনার জন্য। মনে রাখবেন যে ব্যক্তিত্বের দ্বারা আপনার সেলসের কোন কোন জায়গায় কিভাবে ক্ষতি হয় এবং কিভাবে সেই ক্ষতি পূরণ করতে পারবেন, বা আপনার ব্যক্তিত্বকে বাড়ালে আপনি কিভাবে আরো বেটার সুবিধা পাবেন, তার ওপর এখনকার ছোট্ট ক্লাস, যেটা আপনাকে অনেক অনেক নতুনত্ব দান করবে। তাই আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন এখন আমি কোন বিষয়ে ক্লাস করতে চলেছি। হোয়াট ইজ মাই টপিক নাও? আপনারা দেখুন, এখানে দেখতে পাচ্ছেন যে ব্যক্তিত্বের বিভিন্ন কোয়ালিটি নিয়ে আমরা আলোচনা করছি। এক্সট্রোভার্সন, এক্সট্রোভার্সন কাকে বলে? এক্সট্রোভার্ট মানে যাদেরকে বলা হয় যে মুখ চোরা, যাদেরকে বলা হয় তারা হচ্ছে ইন্ট্রোভার্ট।
আর যারা মুখ চোরা নয়, মুখ চোরা নয় মানে যারা মানুষের সাথে মেলামেশা করতে পারে, যে কোনো মানুষের সাথে আলাপচারিতা করতে পারে এবং যে চেয়ে কথা বলতে পারে, তাদেরকে বলা হয় এক্সট্রোভার্ট। এক্সট্রোভার্ট আর ইন্ট্রোভার্ট। ইন্ট্রোভার্ট কাদেরকে বলা হয়? যারা ততক্ষণ না আলাপ করে যতক্ষণ তার মনে হয় যে এনার সাথে আলাপ করা যাচ্ছে, বা অন্যজন এগিয়ে এলে তবে নিজে এগিয়ে যায়, কিংবা অনেক সময় লাজুক লাজুক স্বভাবের হয়, তাদেরকে বলা হয় ইন্ট্রোভার্ট। আর সহজ কথায় আত্মকেন্দ্রিকও বলা যায়, মুখ চোরা বলা যায় ইন্ট্রোভার্ট। এক্সট্রোভার্ট হলো যারা মুখর। ঠিক বাংলাটা জুৎসই হলো না, কিন্তু অনেকটা এরকম, যে যারা মেলামেশা করতে ভালোবাসেন, যারা কথা বলতে পছন্দ করেন, যারা যে যে আলাপ করতে পারেন। তো দেখুন, এক্সট্রোভার্ট হলে আপনার ন্যাচারাল কিছু সেলসের স্ট্রেংথ তৈরি হয়, অর্থাৎ আপনার সেলসে কিছু সাহায্য হয়। কি কি সাহায্য হয় দেখুন, আপনি যদি এক্সট্রোভার্ট হন তাহলে আপনার প্রসপেক্টিংয়ে খুব সাহায্য হবে, আপনার নেটওয়ার্কিং করতে খুব সাহায্য হবে, এবং আপনার এনার্জিকে ট্রান্সফার করতে খুব সাহায্য হবে। আচ্ছা, আহ, 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 কোনো কোনো সময় কোনো কোনো মানুষের সাথে কথা বললে আপনার মনে হয় যে আপনি তো খুব এনার্জি নিয়ে কথা বলছেন, ধরুন আপনি এনার্জি নিয়ে কথা বলছেন, কিন্তু সেই মানুষটা এত ঠান্ডা। ঠান্ডা মানে আমি শান্তির কথা বলছি না, মানে এতটাই তার মানে কি বলবো, ইন্ট্রোভার্ট মানুষ, যেখানে আমার এনার্জিটা তার মধ্যে ডুবে যাচ্ছে। আমি আরেকবার জিনিসটা বোঝাবার চেষ্টা করছি। ধরুন আমি খুব এনার্জি নিয়ে একজন ব্যক্তিকে কোনো আনন্দের সংবাদ বা কিছু বলতে গেলাম, কিছুক্ষণ পরে আমার এনার্জি কমে গেল। কেন কমে গেল? কারণ যাকে বলছি তিনি অত্যন্ত ইন্ট্রোভার্ট, কিংবা অত্যন্ত মানে ঠান্ডা ব্যক্তি, ঠান্ডা বলতে কোল্ড মানুষ। এবার এটা তো অপরকে যখন বলছি, কিন্তু কিছু কিছু এজেন্টের এই নিজের সমস্যাও হয়, যে তাদের নিজেদেরই নিজের মধ্যেই নিজের মধ্যেই একটা ইন্ট্রোভার্সন থাকে। তাতে করে কি হয়? নিজের এনার্জিটাই লো হয়ে থাকে। আপনি দেখে থাকবেন আপনার বেঞ্চে, আপনার বিভিন্ন জায়গায় আপনি দেখে থাকবেন এমন কিছু এজেন্ট রয়েছে যাদের নিজের এনার্জি খুব লো হয়ে রয়েছে। অনেকে সেটা বোঝেনও না, অনেকে মনে করেন এটাই আমার ক্ষমতা। দেখুন, প্রত্যেকটা দুর্বলতার মধ্যেও ক্ষমতা লুকিয়ে থাকে, কিন্তু সেলসের কিছু জায়গায় এটা ক্ষমতা নয়। অর্থাৎ যদি আপনি মনে করেন যে আমি খুব গম্ভীর টাইপ, আমি একটু ধীরে ধীরে কথা বলি, ধীরে কথা বলতে পারেন, বাট আমি একটু মানে চাপা স্বভাবের, তাতে কি সেলস হবে না? হবে, কিন্তু আপনার এনার্জি ট্রান্সফারটা কম হবে। কি বললাম? এনার্জি ট্রান্সফার। আমি হয়তো কাউকে মনে আঘাত দিচ্ছি না, কিন্তু আমি প্রত্যেককে, যেহেতু আমি একজন টিচার ট্রেনার, তাই আমি একটুখানি আপনাকে সচেতন করার চেষ্টা করব যে যদি আপনার মধ্যেও ইন্ট্রোভার্সন বেশি থাকে, তাহলে আপনার এনার্জি ট্রান্সফার একটু কম হতে পারে। এনার্জি ট্রান্সফার না হলে কি হয়? সেলসে একটু সমস্যা হয়। সেলসে এনার্জি ট্রান্সফার হওয়া খুব দরকার। তাই এক্সট্রোভার্ট যারা, তাদের কিন্তু একটা ন্যাচারাল স্ট্রেংথ রয়েছে, যে তাদের এনার্জি দ্রুত ট্রান্সফার হয়। তারা নেটওয়ার্কিং করতে পারে, মানে একজন আরেকজন আরেকজন এইভাবে নেটওয়ার্ক তৈরি করতে পারে, একটা ন্যাচারাল নেটওয়ার্ক তৈরি হয়ে যায়, আর তাদের প্রসপেক্টিং এ খুব সুবিধা হয়। আচ্ছা চলুন, ইন্ট্রোভার্টদের কি তাহলে শুধু বদগুণ? না, ইন্ট্রোভার্টদেরও কিছু গুণ রয়েছে। ইন্ট্রোভার্টদেরও কিছু গুণ রয়েছে। ইন্ট্রোভার্টরা ডিপ লিসনিং করতে পারে, তারা খুব গভীরভাবে শুনতে পারে মানুষের মনের কথা। তাই ইন্ট্রোভার্টদের শেখা উচিত যে প্রশ্ন করব কি করে। আপনি যদি ভালো প্রশ্ন করতে পারেন, আপনি যদি ইন্ট্রোভার্ট হন, তাহলে আপনি লাভ পাবেন। কেন? না, আপনি যদি প্রশ্নই না করেন তাহলে শুনবেন কি? তাই শুনবেন, এটাই আপনার ক্ষমতা। শুনতে পারেন, এটাই আপনার ক্ষমতা। গভীরভাবে শুনতে পারেন, এটাই যদি আপনার ক্ষমতা হয়, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে প্রশ্ন করার ক্ষমতা তৈরি করতে হবে। আর ইন্ট্রোভার্ট মানুষদেরকে মানুষ খুব দ্রুত বিশ্বাস করে। যেমন এক্সট্রোভার্ট মানুষদের এনার্জি ট্রান্সফার দ্রুত হয়, তেমনি ইন্ট্রোভার্ট মানুষদের কি হয়? ট্রাস্ট বিল্ডিং খুব তাড়াতাড়ি হয়। আর কি? তারা যখন ফলো আপ করে, ফলো আপ কাকে বলে? ধরুন একজন ব্যক্তি, তিনি আজকে না বলেছেন বা আজকে বলেছেন এখন করব না, সেই ব্যক্তিকে যখন তিনি পরে ফলো আপ করবেন, কি বললাম, সেই ব্যক্তিকে যখন তিনি পরে ফলো আপ করবেন, তখন কিন্তু ইন্ট্রোভার্ট ব্যক্তিদের সুবিধা হলো
যে তারা থটফুল ফলো আপ করতে পারেন। তারা মনে মনে ভাবেন যে আচ্ছা উনি কেন না বললেন, মানে ভাবনার ক্ষমতাটা একটু বেশি হয়। আর এক্সট্রোভার্ট ব্যক্তিরা এখানে কি করে ফেলে, আম, আজকে না বলেছে আবার একদিন পরে ফট করে ফোন করে দিল, দাদা কি ভাবলেন বলুন। অর্থাৎ একটুখানি ডিফারেন্স কিন্তু আছেই আছে ফলো আপের ক্ষেত্রে। তাহলে আশা রাখি আপনাকে আমি যে বিষয়টার উপর আজকে এখনকার ক্লাসের অংশটা করছি এটা হয়তো আপনাকে নিয়ে যেতে পারছি। আপনারা যারা আমার সাথে সাথে চলছেন, যারা এইটাকে ফলো করতে পারছেন, তারা এফ লিখুন। এফ মিনস ফলো, ইউ আর ফলোয়িং মি। দেখুন আমরা চারিদিক থেকে নিজেকে তৈরি করব, তবেই তো আপনি এমডিআরটি হবেন। শুধু সেলসের ল্যাঙ্গুয়েজ না, শুধু কয়েকটা পলিসি শিখে নেওয়া নয়, শুধু মার্কেটিং নয়, আপনার নিজের মধ্যে যে ন্যাচারাল ক্ষমতা রয়েছে সেটাকেও শক্তিশালী করুন, তাই কি না? অর্থাৎ আপনার নিজের মধ্যে ক্ষমতাটাকে আরো কাজে লাগান। আর আপনার নিজের মধ্যে যে দুর্বলতা আছে সেটা সেটা আপনাকে একটুখানি দমন করতে হবে বা একটুখানি রেকটিফাই করতে হবে। তাই আজকের এই ক্লাসে আমরা ফলো করতে পারছেন যারা, তারা হলেন আমাদের অনিমেষ বাবু লিখেছেন আগেই, এখন বিশ্বজিৎ বাবু, রাহুল বাবু, উত্তম মিদ্যা, শম্পা ম্যাডাম, অমিতাভ চক্রবর্তী, প্রকৃতিশ বাবু, তারাপদ বাবু, বাপন সর্দার, ভবতোষ বাবু। এভরি ওয়ান ইজ ফলোইং। দোজ হু আর নট ফলোইং, প্লিজ রাইট হিয়ার NF, নট ফলোইং। দেন আমরা আসবো, আচ্ছা এক্সট্রোভার্ট কাকে বলে, ইন্ট্রোভার্ট কাকে বলে, এটা দরকারে আপনি একটুখানি ভালো করে পড়ে নিন। কোথায় পড়বেন? আপনি গুগল সার্চ করুন, অথবা আপনি যে কোনো জায়গায় একটা এক্সট্রোভার্ট চিনবেন কি করে, দরকার আমি আপনাকে দিয়ে দেবো এক্সট্রোভার্ট আর ইন্ট্রোভার্টের পার্থক্য কি। ন্যাচারালি আপনি কি করে বুঝবেন যে আপনি এক্সট্রোভার্ট না ইন্ট্রোভার্ট না মাঝখানে? ওকে, তো চলুন। কনসেসিয়াসনেস, কনসেনসিয়াসনেস মানে কি? কনসাইন্স মানে সচেতনতা, কনসাইন্স মানে অনুভূতি প্রবণতা, কনসেসুয়াসনেস, কনসেনসুয়াসনেস কি জিনিস? কনসেসুয়াসনেস মানে কি সেটা আমি পরে বলছি, কিন্তু তাদের গুণাবলী বলছি। আমি তো একটু আগে বাংলা বললাম, কিন্তু গুণ মানে ট্রেট কি করে বুঝবেন যে আপনি কনসেনসুয়াস কিনা সেটা আমি পরে বলছি। বাট এটা বুঝলেন যে যারা একটু সংবেদনশীল, সংবেদনশীল ঠিক না, একটু সচেতন, তারা কি হয়, তারা কনসিস্টেন্সি, তাদের কনসিস্টেন্ট কাজ করে। তারা ডকুমেন্টেশন পছন্দ করে, ডকুমেন্ট মানে এজেন্টদের গুণাবলী বলছি এটা। মানে তারা সব কিছু না লিখে রাখে, সাজিয়ে রাখে, এবং তারা রিনিউয়ালের কাজ খুব ভালো করতে পারে, সার্ভিসিং এর কাজ খুব ভালো করতে পারে, এবং তারা কনসিস্টেন্ট ভাবে কাজ করে। কনসিস্টেন্সির একটা ভালো দিক হলো সাফল্যের পথে কনসিস্টেন্সি খুব দরকার। যে একটা কাজ আজ করলাম কালকে আবার করলাম না, কয়েকদিন করলাম কয়েকদিন করলাম না, এটাতে সফল হয় না। কিন্তু এই কনসিস্টেন্সির একটা খারাপ দিকও আছে, খারাপ দিকটা শুনে রাখুন। কনসিস্টেন্ট এর খারাপ দিক কি জানেন কনসিস্টেন্সির? যে আপনার যদি বড় লক্ষ্য না থাকে, তাহলে কনসিস্টেন্ট হলে আপনি ছোট ছোট কাজে বেশি জড়িয়ে পড়বেন। অর্থাৎ রিনুয়াল নিয়ে পড়ে যাবেন, আপনি সার্ভিস নিয়ে পড়ে যাবেন, খাতাপত্র সারার ব্যাপারে বেশি গুরুত্ব দিয়ে দেবেন, এবং কাউকে আপনি কাজটা ডেলিগেট করছেন না। মানে আপনার মনে হচ্ছে সব কাজ আমি করব, এই কাজগুলো আমি করব, গুছিয়ে আমি করব, গুছিয়ে আমি রাখবো, রিনুয়ালে মাস্টারি আমি করব। বাট মনে রাখবেন, এখান থেকেও আপনাকে বেরোতে হবে। তবে এটা বদগুণ নয়, এটা একটা গুণ। কন সায়েন্স থেকে এসেছে, কনসাইন্টিয়াসনেস, অর্থাৎ কনসেন্টিয়াসনেস উচ্চারণ এটা। অর্থাৎ আমরা কনসাইন্স মানে সচেতনতা, সতর্ক থাকা, সতর্ক থাকে যারা। এবার চলুন ওপেননেস। হোয়াট ইজ ওপেননেস? ওপেননেস কি জিনিস? দেখুন, ওপেননেস আর এক্সট্রোভার্ট দুটোকে হয়তো আপনার এক মনে হতে পারে, কিন্তু দুটো এক নয়। ওপেননেস আর এক্সট্রোভার্ট দুটো কিন্তু এক নয়। এক্সট্রোভার্ট কি? এক্সট্রোভার্ট যারা, যাদের মেনলি মেলামেশা করতে ভালোবাসে, যে কোনো মানুষের কাছে কথা বলতে ভয় লাগে না, লজ্জা লাগে না, কি মনে করবে এটা ভাবে না বা কম ভাবে, তারা এক্সট্রোভার্ট। ওপেননেস কাকে বলে? ওপেননেস, এরা ইন্ট্রোভার্টরাও ওপেননেস হতে পারে, আবার এক্সট্রোভার্টরাও ওপেননেস হতে পারে। মানে ওপেননেস মানে আপনাকে এক্সট্রোভার্ট হতে হবে এরকম নয় কিন্তু। ওপেননেস হচ্ছে যারা, যারা নিজের ব্যাপারেও বলতে পারে সৎভাবে, অকপট, যাকে বাংলায় বলে অকপট।
অকপটে নিজের ব্যাপারেও বলতে পারে, আবার অকপটে তারা অপরের ব্যাপারেও বলতে পারে, কোনো রেখে টেকে বলেন না সাধারণভাবে। এটা হচ্ছে ওপেননেস। ওকে, ওপেননেস মানে চালাক চতুরি মিথ্যা কথা এগুলো ধার ধারেন না। এটা হচ্ছে ওপেননেস। আচ্ছা, ওপেননেস যাদের আছে তাদের কি ক্ষমতা? তাদের ক্ষমতা হচ্ছে তারা ক্রিয়েটিভ পিচ তৈরি করতে পারেন, তারা স্টোরি টেলিং করতে পারেন, এবং রিফ্রেমিং অবজেকশনকে রিফ্রেমিং করতে পারেন। কেন? দেখুন, ওপেন মাইন্ডেড যারা, তারা ন্যারো মাইন্ডেড নন, ভালো করে বুঝুন। ন্যারো মাইন্ডেড যারা, তারা সবসময় মানুষকে দুশ্মন ভাবে, শত্রু ভাবে, বা তারা মনে করে আমার সঙ্গে বোধহয় কোনো খেলা খেলছে, বা আমাকে বোধহয় আমাকে কিছু কায়দা করছে। এক মিনিট জাস্ট, ইম্পর্টেন্ট ফোন ছিল। এক মিনিট, আমি একটু ধরে নিতাম দেশের বাড়ি থেকে। জাস্ট একটু ধরে। সরি ফর ইন্টারাপশন, আই এম জাস্ট বিং রিডিরেক্টেড হিয়ার। দেখুন, এই ওপেননেস, ওপেননেস মানে ন্যারো মাইন্ডেডনেস নয়। যারা যারা ওপেন, যাদের মধ্যে কোনো কপটতা নেই, যাদের মধ্যে কোনো মিথ্যাচারিতা নেই, তারাই এটা পারে। এবং তাদের গুণাবলী কি জানেন? তারা অবজেকশনকে রিফ্রেমিং করতে পারে। ধরুন, আপনাকে কেউ বলল এলআইসির এলআইসির রিটার্ন কম, মানে কোনো এজেন্টকে কোনো কাস্টমার বললো এলআইসির রিটার্ন কম, কিংবা বলল যে এলআইসির থেকে মিউচুয়াল ফান্ডে বেশি পাবো। এবার আপনি যদি মনে করেন যে আমি সত্য কথা বলবো, যেটা সত্য সেটা বলবো, এলআইসির রিটার্নের ব্যাপারে আমি যা জানি সেটা বলবো, মিউচুয়াল ফান্ডের রিটার্নের ব্যাপারে যা জানি সেটা বলবো, এলআইসির ভালো দিক দেখাবো, মিউচুয়াল ফান্ডেরও ভালো দিক দেখাবো। আমার কোনো ন্যারো মাইন্ড নেই, মানে আমি কোনো কপটতা করব না। আমি এরকম বলবো না যে না না আপনি মিথ্যা জানেন, ভুল জানেন, এলআইসি রিটার্ন অনেক বেশি, আমি এলআইসি রিটার্নকে অনেক বাড়িয়ে বলবো। এই সব যারা মনে করেন না, তারা কিন্তু ওপেন মাইন্ডেড। তারা কেন অবজেকশনকে রিফ্রেমিং করতে জানে জানেন? রিফ্রেমিং কাকে বলে বলে দিচ্ছি। ধরুন, কেউ যখন আপনাকে বলছে যে এলআইসি রিটার্ন কম, রিফ্রেমিং করার মানে হলো যে আপনি তাকে বললেন যে স্যার, আপনি আমাকে খোলাখুলি, আপনি তাকে বললেন যে স্যার, আপনি যে বলছেন যে এলআইসি রিটার্ন কম, তার মানে নিশ্চয়ই আপনি কোনো না কোনো অন্য প্রোডাক্টের সঙ্গে তুলনা করেই বলছেন তো, বা অন্য কোনো প্রোডাক্টকে দেখে আপনার মনে হচ্ছে যে সেখানকার রিটার্ন বেশি, সেই তুলনায় বলছেন, তাই তো স্যার? এই যে কথাটা আপনি বলতে পারলেন, এটাকে বলা হচ্ছে রিফ্রেমিং। রিফ্রেমিং মানে কি? উনি যে অবজেকশনটা দিয়েছেন, সেই অবজেকশনটার ভিতরে যে জায়গাটা লুকিয়ে রয়েছে, সেটাকে তার সামনে নতুন করে তুলে ধরলেন। অর্থাৎ তার কথাটাকে আপনি নতুন ফ্রেমে, নতুন রূপে সাজিয়ে তার কাছে তুলে ধরছেন। আচ্ছা বলুন, আপনার মনে হবে যে স্যার এটা তো কি এমন জটিল জিনিস, এটা তো আমি বলতেই পারতাম। হ্যাঁ, বলতে পারেন, কিন্তু কখন বলতে পারেন জানেন? যদি আপনি জানেন যে এরপরে কাস্টমার যখন আমাকে বলবে যে মিউচুয়াল ফান্ডে রিটার্ন বেশি, পোস্ট অফিসে রিটার্ন বেশি যদি বলে, আমি এনাকে সৎভাবে বোঝাতে পারবো, তবেই কিন্তু আপনার সাহস হবে এই ধরনের প্রশ্নটা করার। কি বললাম?
তবেই কিন্তু আপনার সাহস হবে এই ধরনের প্রশ্নটা করার বা রিফ্রেমিং করার। না হলে কিন্তু আপনার সাহসই হবে না। আপনার মনে হবে যে না, আমি কেঁচো করতে কেউটা আনবো না। তার ফলে যারা যারা অকপট কথা বলেন না, তারা কিন্তু রিফ্রেমিংই করেন না। তারা কথাটাকে হালকা করতে চান। তারা বলতে চান যে না না না, সেরকম কিছু ব্যাপার না, এলআইসি রিটার্ন ভালো। বুঝতে পারছেন যে ওপেননেস আর ন্যারোনেসের মধ্যে কি পার্থক্য? আচ্ছা, এবার চলে আসুন এগ্রিয়েবলনেস। এগ্রিয়েবলনেস মানে কি জানেন? এটা খুব বড় একটা পার্সোনালিটির গুণ। বড়। আর মানুষ এটাকে খুব পছন্দ করে, খুব পছন্দ করে, খুব। ধরুন কোনো একজন কাস্টমার আপনাকে বললেন যে দেখো, এলআইসির কোনো কিছুই ভালো না। এলআইসি একেবারে মানে যারা নেয় তারা ঠকে যায়। হ্যাঁ, এলআইসি ধরুন আপনাকে এতটা খারাপ ভাবে বললেন। তো আপনি কি করবেন? আপনি তার বিপক্ষে যাবেন, সপক্ষে যাবেন, না চুপ থাকবেন? এটা তো আপনার পার্সোনালিটির উপর নির্ভর করে। দেখুন, আপনি যদি বলেন আমি চুপ থাকবো, আমার মুখ চুপ থাকবে, আচ্ছা আপনার মুখ চুপ থাকবে, আপনার বডি ল্যাঙ্গুয়েজ কি চুপ থাকবে? এটা কিন্তু ভাবনার আছে। আপনার বডি ল্যাঙ্গুয়েজ হয়তো এমন একটা ভাব করলো যে আপনি কেন এই ধরনের কথা বলছেন, এলআইসি সম্পর্কে এত নেগেটিভ কথা কেন বলছেন, আপনি ভুল বলছেন, আপনি জানেন না তাই বলছেন। এটা কে বলছে? আপনার বডি ল্যাঙ্গুয়েজ বলছে। কাকে বলছে? তাকে বলছে। আচ্ছা, কেন বলছে? কেন বলছে জানেন? কারণ আপনার এগ্রিএবলনেস যদি না থাকে, তাহলে আপনার বডি ল্যাঙ্গুয়েজ সেটা প্রকাশ করে দেবে। আপনি যদি মুখে চুপও থাকেন কাস্টমার বলে, আপনার বডি ল্যাঙ্গুয়েজ এটা প্রকাশ করে দেবে। আশা রাখি আপনি বুঝতে পারছেন। একটু বুদ্ধি খোলা রাখতে হবে। একটু কান খোলা রাখবেন আমার যখন ক্লাস হবে, তাহলে কিন্তু বুঝতে পারবেন। কারণ আমি একটু জটিল বিষয়ে আলোচনা করি। এই জন্যই করি কারণ আপনি অনেক টপ টায়ার এজেন্ট হিসাবে নিজেকে তৈরি করতে চলেছেন। আপনি বেসিক লেভেলের ট্রেনিং এর জন্য এই কোর্সে নেই। আপনি যদি নতুন এজেন্টও হন, তাহলেও আমার ট্রেনিং বুঝতে পারবেন। শুধু মন দিয়ে শুনুন, কারণ আমি একদম সহজ করে বাংলা সহজ ভাষায় বলার চেষ্টা করি। দেখুন, আপনার যদি এগ্রিয়েবলনেস না থাকে, তাহলে আপনার অনেক প্রবলেম হবে। কি কি প্রবলেম বলে দিচ্ছি। আপনি এমপ্যাথি ক্রিয়েট করতে পারবেন না কাস্টমারের সাথে। এমপ্যাথি কাকে বলে জানেন? আচ্ছা, এই যে আমরা গান শুনি, কারো কারো কোনো কোনো গায়কের গানে আমাদের খুব ভাল লাগে, খুব মানে মনে টাচ করে যায়। কেন করে যায় জানেন? তার গানে আমরা বলি দরদ আছে। দরদ। দরদ কি জিনিস? সেই দরদের বাংলা, দরদ তো বাংলা। দরদ মানে দর্দ, হিন্দি। দরদ মানে একটা অনুভূতি আছে। সহানুভূতি ঠিক না, একটা আমার সাথে মেলে, আমার বিষয়টাকে নিয়েই যেন মনে হচ্ছে গানের মধ্যে কোনো কলি রয়েছে, গানের সুরটাও যেন আমার সাথে মিলছে। অর্থাৎ এটাকে বলে এমপ্যাথি। সহানুভূতি আলাদা জিনিস। সহানুভূতি হচ্ছে আহা উহা করা। আমি একটা ধনী ব্যক্তি একটা গরিব মানুষকে দেখে আমি সহানুভূতি করে দিলাম, ওটা আলাদা জিনিস, ওটা হচ্ছে সিম্প্যাথি। বাট এমপ্যাথি হচ্ছে আমি এমন কিছু কথা বলছি, তার মনে হচ্ছে যে না, উনি আমার মতো করেই বলছেন, উনিও আমারটাকে ফিল করে বলছেন, আমার অবস্থা থেকেই বলছেন উনি। উনিও বোধহয় কোনো দিন আমার মতো অবস্থায় গেছেন। তাকে বলে এমপ্যাথি। আচ্ছা, এই এমপ্যাথিটা কেন যাদের এগ্রিয়েবলনেস নেই তাদের আসবে না? বলে দিই কেন আসবে না। ধরুন আপনি যদি তার কথাটাকে এগ্রি না করেন, তাহলে তো এমপ্যাথি হবে না। আচ্ছা, যে ব্যক্তি বলছে এলআইসিতে সব খারাপ, এলআইসিতে ভুলভাল, তিনি কি এমনি এমনি বলছেন? পাগল হয়ে গেছেন? না, তার তো কোথাও না কোথাও এরকম মনে হয়েছে। কেন হতে পারে? হতে পারে তিনি হয়তো কোনো জায়গায় ঠকেছেন। হতে পারে কোনো এজেন্ট তার টাকা নিয়ে জমা করেনি। হতে পারে তিনি আগে কোনো পলিসি করেছেন যেটা সারেন্ডার করিয়ে অনেক কম টাকা পেয়েছেন। কিংবা হতে পারে তার আত্মীয় বন্ধুর মধ্যে কোনো এলআইসির প্রতি এরকম খারাপ ঘটনা, মানে এলআইসির দ্বারা কোনো এমন ঘটনা ঘটেছে যেটা অনভিপ্রেত। অথবা তার চারিদিকে যারা আছে তারা এলআইসি সম্পর্কে নেগেটিভ করেছে। তাই তিনি যিনি বলছেন এলআইসি সম্পর্কে নেগেটিভ, এমনকি শুধু এলআইসি সম্পর্কে কেন, আপনার প্রফেশন সম্পর্কে বলতে পারে, আপনার সম্পর্কে বলতে পারে, পলিসি সম্পর্কে বলতে পারে। আপনি যদি সেটাকে চুপ করে মেনেও নেন, কিন্তু বডি ল্যাঙ্গুয়েজে যদি বলতে চান যে আপনি ভুল বলছেন, আপনি ঠিক বলছেন না, আপনি আমাকে সময় দিন, আমি আপনাকে বুঝিয়ে দেব, তাহলে কিন্তু আসলে আপনি এগ্রি করছেন না। আর যারা এগ্রি করতে জানে না, তারা এমপ্যাথি ক্রিয়েট করতে জানে না। আর মনে রাখবেন যে সেলসের একটা বড় অংশ এই এমপ্যাথির ওপর ক্রিয়েট হয়। কোনখানে জানেন? দুটো জায়গায় এমপ্যাথি দরকার হয়। যখন আপনি
ইন্ট্রোডাকশন করছেন, সরি, যখন আপনি অ্যাপ্রোচ করছেন, যখন আপনি অ্যাপ্রোচ শুরু করছেন, তখন কিন্তু কাস্টমারের একবার হলেও মনে হতে হবে যে আপনি তার জন্য গেছেন, আপনি তার ব্যাপারটাকে বোঝেন, তার পরিবারের গুরুত্বটা, মানে তার পরিবারের ভবিষ্যৎ নিয়ে আপনি সঠিক ভাবনা করছেন, বা আপনার মধ্যে শুধু সেলসম্যান না, একটা গাইড লুকিয়ে রয়েছে, একটা বন্ধুত্ব লুকিয়ে রয়েছে, একটা পথপ্রদর্শক নেচার লুকিয়ে রয়েছে। আপনি মানুষের ভালোর জন্য এই কাজটা করেন। এই একটা জায়গা অ্যাপ্রোচের সময় কাজে লাগবে। কিন্তু এর থেকেও বড় এমপ্যাথি কোথায় কাজে লাগবে জানেন? সেলস প্রেজেন্টেশন এবং অবজেকশন হ্যান্ডলিং এর সময়। কেন বলি? যখন আপনি প্রেজেন্টেশন করছেন, যখন আপনি তার ছেলে মেয়ের ভবিষ্যৎ গঠনের জন্য তাকে বীমার কথা বলছেন, যখন তাকে তার বৃদ্ধ বয়সের অবসর জীবনের অর্থের সমাগমের জন্য বীমার কোনো পলিসির কথা বলছেন, তখন আপনি কিভাবে বলছেন? সেলসম্যানের মতো বলছেন, না তার বন্ধুর মতো বলছেন? তার জায়গায় গিয়ে তার কষ্টটাকে আগামী দিনে লাঘব করার জন্য বলছেন কিনা, এটা মানুষ খুব বোঝে। আপনি যখন জীবনের গল্প বলবেন, তখন বুঝতে পারবে আপনি এমপ্যাথির দ্বারা বলছেন, না বলতে হয় তাই বলছেন, সেলসম্যান বলে বলছেন, না এমপ্যাথির দ্বারা বলছেন। যখন কবিতা আবৃত্তি কেউ করে, তখন কে কতটা আবেগ নিয়ে বলছে আর কে শুধু দেখে দেখে পাঠ করছে, এটা পার্থক্য হয়। তাই মনে রাখবেন, এমপ্যাথি এটা শেখা যায় না, কিন্তু একটা জিনিস তো শেখা যায়, সেটা হচ্ছে এগ্রিয়েবলনেস। আপনি যদি এরপর থেকে মনে করেন, আমি একবার শিখিয়েছিলাম দেখবেন, অ্যাকসেপ্ট। আপনি কাস্টমারকে অ্যাকসেপ্ট করুন, তার প্রতিটা কথাকে অ্যাকসেপ্ট করুন। জানবেন তিনি যেটা করছেন, তিনি যেটা বলছেন, তার দিক থেকে সত্য, আপনার দিক থেকে না হতে পারে, ইউনিভার্সালি না হতে পারে, ইন জেনারেল না হতে পারে, লিগালি না হতে পারে, লজিক্যালি না হতে পারে, কিন্তু তার দৃষ্টিতে সত্য। তাহলে আপনি যদি তার কথাটাকে অ্যাকসেপ্ট করতে পারেন তার দিক থেকে হলেও, তাহলে এগ্রিয়েবল হয়ে যাবেন। এগ্রিয়েবল হলে আপনার কি হবে জানেন? এমপ্যাথি তৈরি করতে পারবেন, র্যাপও তৈরি হয়। র্যাপও কি করে হয়? কানেকশন। র্যাপও কানেকশন। কানেকশন বলা হয় রতনে রতন চেনে, তাই না? তার মানে আপনি যদি তার মনের কাছাকাছি যেতে চান, তাহলে আগে তার হ্যাঁ হ্যাঁ মেলাতে হবে। সে হয়তো ভুল বকছে, তবুও আপনাকে হ্যাঁ হ্যাঁ মেলাতে হবে। আর এই হ্যাঁ হ্যাঁটা কিন্তু সেলসম্যানের মতো না। আপনি প্রথমে অ্যাকসেপ্ট করুন, এগ্রি করুন যে ইয়েস, আপনি যা বলছেন ঠিক। কেউ যখন আপনাকে অবজেকশনও দিচ্ছে যে দেখো ভাই, আমার আমার যা টাকা পয়সার অবস্থা, আমি নতুন পলিসি করলে চালাতে পারবো না, আপনি অ্যাকসেপ্ট করুন। তার মানে আমরা কি মেনে নিতে বলছি না, তাকে পলিসি বিক্রি না করে চলে আসতে বলছি না। আপনি শুধু অ্যাকসেপ্ট করুন যে তার কন্ডিশনে যদি আপনি থাকতেন, আপনারও হয়তো মনে হতো যে এখন একটা নতুন পলিসি করব কি করে। এটাকে বলে এগ্রিএবলনেস। যারা এইটা ক্লিয়ার করে বুঝতে পারলেন, তারা সি লিখুন, কারণ এটাকে নিয়ে আমি এতক্ষণ কেন পড়ে আছি জানেন? এটা একটা বড় গুণ, যেটা বহু এজেন্টের থাকে না। বড় গুণ কিন্তু বহু এজেন্টের থাকে না। আর বহু ট্রেনিং সেন্টারে এই জিনিসটা ধার ধারে না। বহু ট্রেনিং সেন্টারে শুধু সেলিং 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 শেখায়। একটা জিনিস কেন ভুলে যায়, বা আপনারা অনেক এজেন্ট ভুলে যান কেন, যে ইন্স্যুরেন্সের এজেন্সিটা আদৌ সেলিং না। এখানে সেলসের প্রক্রিয়াগুলো করতে হয়, সেলসের অ্যাক্টিভিটিসগুলো অবশ্যই করতে হয়। কিন্তু যখনই আপনি প্রেজেন্টেশন করছেন না, তখন আপনি সেলিং করলেই কাজ হবে না। সেলিং করলে কোনো কাজ হবে না। তখন আপনাকে এমপ্যাথেটিক ওয়েতে তার গাইডের ভূমিকা, অ্যাডভাইজারের ভূমিকা নিয়েই কাজ করতে হবে। কাস্টমার যত দ্রুত বুঝে যাবে যে আপনি সেলসম্যান, বা আপনার প্রেজেন্টেশনের মধ্যে সেলসের যত বেশি গন্ধ পাবে, তত বেশি আপনার পলিসি ক্লোজ হওয়ার চান্স কমে যাবে। এটা মাথায় রাখুন। তো আপনারা লিখেছেন, আমি দেখেও নিয়েছি, অনেকে লিখেছেন যে আপনারা এটাকে দেখুন, একটু জটিল তো বটেই। আমার ক্লাসগুলো ধীরে ধীরে একটু জটিল, আমি যার জন্য আগের দিন জিজ্ঞেস করেছিলাম যে এর থেকে সহজ ক্লাস চাই কিনা, বেসিক চাই কিনা। যদি বলেন আমি বেসিকে চলে যাবো ধীরে ধীরে। বাট আমার মনে হয় যে আপনারা নিতে পারছেন, তাই একটু সুন্দর করে শেখাবার চেষ্টা করছি, জানাবার চেষ্টা করছি, যেটা আমারও জানতে অনেক বছর লেগেছে, আমিও এখন অনেক জিনিস শিখছি। তো আপনারা যেটা আমি শিখেছি আপনাকে শেখাবো, কারণ আমি রিসার্চ করি যে এজেন্টদের কেন ডেভেলপ হয় না অনেকের। হয় না। আপনি যত ভালোই সেলিং করুন, মানে সেলসম্যান হয়ে যান, যত ভালোই কথা শিখে যান না, তবুও আপনার ভালো নাও হতে পারে। কারণ ভিতর থেকে ভালো না হলে, জিনিসটা যদি ভালো না হয়, বাইরের রূপ দিয়ে সবকিছু হবে না। তো ও এমপ্যাথি, র্যাপো, র্যাপো র্যাপো তৈরি করতে পারবেন না, লং টার্ম রিলেশনশিপ তো একদমই তৈরি হবে না। কেন জানেন?
কারণ যে মানুষ আমার মতে মেলে না, সেই মানুষের সঙ্গে লং টার্ম রিলেশনশিপ আমি করব না। হ্যাঁ, আমাকে একটু ছাড় দিল, আমি পলিসি করে নিলাম, আমার কাছে বারবার এসছে, আমি পলিসি করে নিলাম, কিন্তু আমি আবার পলিসি করব, আমি তার হয়ে প্রচার করব, করব না। কারণ তার সাথে আমার মতে মেলে না। এটা বহু এজেন্টের ঘটে, আপনার ঘটবে না। কারণ আপনাকে এগ্রিএবল হতেই হবে। এবার চলুন, আমি তো শিখিয়ে দিয়েছি এগ্রিএবল হওয়ার খুব সহজ জিনিস। অ্যাকসেপ্ট করুন, তার দৃষ্টিতে দেখুন। এটা কি ইংলিশে একটা কথা আছে, পুট ইওর মাইন্ড ইন দ্য শুজ অব দ্য কাস্টমার। একদম সুন্দর কথা আছে। অ্যাকচুয়ালি সেলসের গভীর জিনিসগুলো না আমাদের থেকে অনেক আগে ইংরেজরা আবিষ্কার করে ফেলেছিল। তাই তো তারা সারা বিশ্ব জুড়ে সেলিং এবং ফ্রেন্ডশিপ তৈরি করে করেই কলোনিজম, মানে কলোনাইজেশন বা উপনিবেশিকতা তৈরি করেছিল, তাই না? তো চলুন, লং টার্ম রিলেশনশিপ বিল্ডিং বলা হয় পুট ইওর মাইন্ড ইন দ্য শুজ অফ দ্য কাস্টমার। মানে কাস্টমারের জুতোর মধ্যে আপনার মন ঢুকিয়ে দিন। তার মানে কি আপনাকে জুতোর মধ্যে ঢুকে পড়তে বলছে না, কাস্টমার যেদিকে যাচ্ছে না আপনার মনটাকে সেইখানে রাখুন। তার মানে কাস্টমার কেন বলল, কি তার কারণ, তার পরিস্থিতি কি, এটা যদি বোঝার চেষ্টা করেন, তাহলে আপনি কাস্টমারের দৃষ্টিতেই দেখা শুরু করে দেবেন যে চলো এই মানুষটা কেন আমায় না বলছে, কেন হ্যাঁ বলল, কেন হ্যাঁ বলেও না বলল, কেন হ্যাঁ বলতে পারে, কেন না বলতে পারে। দেখুন, এইগুলো যখন একটু একটু করে আরো বেটার শিখে যাবেন না, তখন আলটিমেটলি আপনি সেলসের মাস্টার হয়ে যাবেন। আসলে আপনি প্রক্রিয়াটা সেলস, কাজটা সেলস, কিন্তু করবেন কিন্তু মেথডটা আপনার, কি বলা হয়, মেথডটা হলো আপনার অ্যাডভাইজারি, তাই কি না? আচ্ছা চলুন, ইমোশনাল স্টেবিলিটি। হোয়াট ইজ ইমোশনাল স্টেবিলিটি? এইটাকে আমরা আরেকভাবে দেখতে পারি, এটার একটা আলাদা নামও আছে, ইকিউ। এটা নিয়ে আমি আগে বোধহয় এমডিআরটি কোর্সে অন্য বছর কোর্স ক্লাস করেছি। ইকিউ, ইমোশনাল কোশিয়েন্ট। আপনি নেটে বা এআই দিয়ে সার্চ করে দেখতে পারেন ইমোশনাল কোশিয়েন্ট কি জিনিস। আচ্ছা, একটা সময় মনে করা হতো যে যাদের আইকিউ বেশি, মানে বুদ্ধির অঙ্ক, ইন্টেলিজেন্ট কোশিয়েন্ট বেশি, তারা জীবনে বেশি সফল হয়, এটা একটা সময় মনে করা হতো। কিন্তু বর্তমান যুগে আবিষ্কার হয়েছে যে না, আইকিউ না, ইকিউ যাদের বেশি, ইয়েস, ইকিউ বা ইমোশনাল কোশিয়েন্ট যে সকল মানুষের বেশি, তারা অনেক বেশি সফল হয়। এমনকি তারা যদি অ্যাভারেজ আইকিউ এর হয় বা নর্মাল ট্যালেন্টের ব্যক্তিও হয়, তারা কিন্তু অনেক বেশি সফল হবে যে কোনো ফিল্ডে। ইয়েস, নট অনলি সেলস, সেলসে আবার এই পরিমাণটা বেশি। আচ্ছা, ইকিউ কি জিনিস? ইকিউ মানে ইমোশনাল কোশিয়েন্ট। ইমোশনাল কোশিয়েন্ট মানে কি? অপরের দুঃখে দুঃখী হওয়া, অপরের কান্নায় কেঁদে ফেলা, অপরের হাসি দেখে হেসে ফেলা, আনন্দ করা না, বরং কিছুটা এর বিপরীত। কিছুটা এর বিপরীত কিরকম? অপরে যখন আপনাকে রাগাবে, তখন আপনার না রাগা। অপরে যখন আপনাকে ব্যঙ্গ করবে, আপনি বিচলিত না হওয়া। অপরে যখন আপনাকে ইমোশনাল আঘাত করবে, তখন সেই ইমোশনটাকে কন্ট্রোল করা, আপনার ইমোশনটাকে। এটাকে বলা হয় ইকিউ। যার যত বেশি, তার ইকিউ তত বেশি। এবার বলুন, এটা কি আমরা সহজ কথায় বলছি, পার্সোনালিটি ট্রেটে বলছি ইমোশনাল স্টেবিলিটি। এর মানে কি? এর মানে হচ্ছে যাদের এটা আছে, তাদের রিজেকশন হ্যান্ডেল করতে খুব সহজ লাগে। ধরুন আপনি সকালে উঠে 5টা ফোন করলেন, 4টে ফোন বা 5টা ফোনই আপনার নেগেটিভ এসে গেল। নেগেটিভ মানে হয়তো দুজন ধরলেনই না, একজন ধরে কয়েক সেকেন্ড কথা বলে কেটে দিলেন, বললেন যে না না এখন আমি খুব ব্যস্ত আছি, পরে করুন। একজন একটু কথা বললেন, আপনি রাজি, কিচ্ছু রাজি করাতে পারলেন না, বললো না না আমি, সব শুনলেন কিছুটা, তারপর বললেন ঠিক আছে ঠিক আছে আমি পরে আপনাকে জানিয়ে দেবো, অত চিন্তা করতে হবে না। কি হলো? এটাকে বাইরে থেকে দেখলে মনে হবে রিজেকশন, ইয়েস, ধরে নিন এটা রিজেকশন। এবার এই রিজেকশনের ফলে আপনার কি হলো, আপনার মনে কি হলো? দেখুন, একটা সহজ হবে যেটা, সেটা হচ্ছে 6 নাম্বার ফোন, 5 নাম্বার ফোন, 6 নাম্বার ফোন, 7 নাম্বার ফোন, 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার ফোন করার ইচ্ছা ছিল, কিন্তু আর করতে ইচ্ছা করবে না। এটা কাদের হবে জানেন? যারা ইমোশনাল স্টেবিলিটি যাদের কম আছে, তারা এই রিজেকশনটাকে হ্যান্ডেল করতে পারবে না।
কিন্তু যাদের ইমোশনাল স্টেবিলিটি বেশি এবং যাদের লজিক্যাল সেন্স বেশি, যারা এটা ফিল করলো যে না, আমাকে রিজেক্ট করেনি, ওরা রিজেক্ট করলো একটা এলআইসির কনসেপ্টকে, ওরা রিজেক্ট করলো ওদের ফ্যামিলির ফিউচারকে। এটা রিজেকশনও নয়, এটা ন্যাচারাল। বিকজ আমি সকাল সকাল উঠে আমি যদি 10 জনকে ফোন করতে যাই, তারা তো ব্যস্ত থাকতেই পারে। আর এলআইসির ব্যাপারে তো ন্যাচারাল একটা নেগেটিভিটি আছে। এই জায়গাটা যদি আপনি ভাবতে পারেন, এবং সবচেয়ে বড় কথা, অপরের কথায় নিজেকে আঘাতপ্রাপ্ত মনে না করেন, নিজেকে দোষারোপ না করেন, নিজেকে খুব লজ্জিত মনে না করেন, নিজের পেশাটাকে খারাপ মনে না করেন, তাকেই তো বলে ইমোশনাল স্টেবিলিটি। আঘাত আসছে, সহ্য করার ক্ষমতা, এটা হচ্ছে শারীরিক স্ট্রেংথ। ধরুন প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, আপনি সেখানে দাঁড়িয়ে আছেন, ঠান্ডাও লাগছে, আপনি সহ্য করছেন। অত্যাধিক গরম রোদ, আপনি দাঁড়িয়ে আছেন, চলছেন, হাঁটছেন, ছুটছেন, সহ্য করছেন। এটা হলো শারীরিক স্ট্রেংথ। আর প্রচুর মানুষ আপনাকে, বা একটা মানুষ আপনাকে যা তা কথা শোনাচ্ছে, উল্টো পাল্টা নেগেটিভ কথা বলে দিচ্ছে, রিজেক্ট করে দিচ্ছে, সেইখানেও আপনি দাঁড়িয়ে আছেন, একে বলে ইমোশনাল স্ট্রেংথ। এবার বলুন, আপনার কি সেটা আছে? যদি থাকে, আপনার সাফল্য কেউ আটকাতে পারবে না। রিজেকশন হ্যান্ডেল করতে পারা মানেই সাফল্য। আপনি প্রেশার নিতে পারবেন, আপনি টার্গেট নিতে পারবেন। দেখুন, অনেকে টার্গেটও নিতে পারেন না ইমোশনাল স্টেবিলিটির জন্য। ধরুন আপনি টার্গেট নিয়েছেন, এমডিআরটি করবেন, 1 মাস পারলেন না। আপনার বাড়ির লোকও জানে আপনি এমডিআরটি করবেন, আপনার বাড়ির লোক জানে আপনি জীবন প্রবাহের ট্রেনিংও নিচ্ছেন, অনেক ছোটাছুটি করছেন, কিন্তু আপনার কাজ হচ্ছে না। আপনার বাড়ির লোক অথবা আপনার লিডার অথবা আপনার বন্ধু আপনাকে বলল যে এত তো চেষ্টা করছিস, ট্রেনিংও নিচ্ছিস, কোথায় তোর উন্নতি হচ্ছে? এটা কি? এটা একটা প্রেশার। কে দিচ্ছে? বাইরে থেকে। আপনি সেটা সহ্য করতে পারছেন না। ধীরে ধীরে কি হবে? প্রথম আপনার কি হবে? আপনার টার্গেটটা কমে যাবে। আপনার টার্গেট কমে যাবে, আপনার পরের টার্গেট নিতেই ভয় পাবে। আর যদি পরের টার্গেট না নেন, তাহলে এগোবেন কি করে? তারপরে তো আমার কোর্স থেকে আপনি অব্যাহতি চাইবেনই চাইবেন, সেটা পরের প্রশ্ন। কিন্তু আপনার যেটা সবচেয়ে ইমিডিয়েট ক্ষতি কি হবে জানেন? আপনি প্রেশারটা সহ্য করতে পারবেন না। কাজের প্রেশার না, কাজের প্রেশার সহ্য করছিলেন, রিজেকশনের প্রেশার, অপরের নেগেটিভ কথার প্রেশার। কারা পারে না? যাদের ইমোশনাল স্টেবিলিটি কম। বাট যাদের ইমোশনাল স্টেবিলিটি হাই, তারা রিজেকশনকে হ্যান্ডেল করতে পারে, তারা প্রেশার নিতে পারে, বড় টার্গেট এবং রেগুলার টার্গেট নিতে পারে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো চলুন, এবার আপনাদেরকে অনেকের মনে একটা প্রশ্ন আসছেই আসছে, যে স্যার, এবার আমাদেরকে আপনি এইটা বলুন। আজকে লাইটের একটা প্রবলেম, আমার একটা মেন লাইট গন্ডগোল হয়ে গেছে, লাইটের একটু প্রবলেম হচ্ছে, সরি ফর দ্যাট। তো আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করতে পারেন যে স্যার, এই যে বিভিন্ন ধরনের নেচার দেখালেন, যে বিভিন্ন এই 5-6 ধরনের জিনিস দেখালেন, এটা আমার এটা আছে না নেই, এটা আমি বুঝবো কি করে? তাই কি না? যদি আপনার এই প্রশ্ন থাকে, তাহলে আমি সেই জায়গায় ঢুকবো। আর যদি বলেন না, আমার এর থেকে আর বেশি কিছু জানার নেই, তাহলে কারণ আমি এরপরেই এই পার্সোনালিটির, আপনার সেলস বিহেভিয়ার প্যাটার্নকে কিভাবে হেল্প করতে পারে আর কি চেঞ্জ করা দরকার, এটা আমি আপনাকে বলবো। বাট যদি আপনাদের মনে হয় যে আমি পার্সোনালিটি ট্রেটগুলো একটু জানবো, মানে কি করে বুঝবো যে আমি কোন পার্সোনালিটির, তাহলে আপনাকে আমি আরেকটু এগিয়ে নিয়ে যাব এই দিকে। তো আপনারা কি জানতে চান? যদি জানতে চান, ওয়াই লিখুন। অর্থাৎ আপনি পার্সোনালিটি ট্রেট সম্পর্কে জানতে চান কিনা। তবে যদি এই ক্লাস ভালো লাগে তবেই তো, কারণ এটা একটু জটিল ক্লাস। বাট আমি অনেকদিন ধরেই ভাবছিলাম যে পার্সোনালিটি ট্রেটসের ওপর একটা ক্লাস করা দরকার। কারণ আমি অনেকের মধ্যে দেখছি যে অনেক প্রবলেম আসছে পার্সোনালিটি ট্রেটের জন্য। তো চলুন, জানতে চান লিখেছেন অনেকে। একেবারে জীবন গড়ার কারিগর আপনারা, মানুষের জীবনে আর্থিক স্বাধীনতার কারিগর আপনারা। আর আপনাদের জীবনে কিছু পরিবর্তন আনার চেষ্টা তো আমারও রয়েছে। আর বলা হয় না, যতদিন শ্বাস ততদিন আস। আর মেঠো বাংলা একটা কথা আছে, যাবৎ বাঁচি তাবৎ শিখি।
অর্থাৎ যতদিন বাঁচবো ততদিন শিখবো নিজেকে পরিবর্তনের জন্য। তো চলুন আমি আপনাদের মেজর পার্সোনালিটি ট্রেটস গুলোকে নিয়ে এসেছি আপনাদের জন্য দেখাবার জন্য। আপনারা দেখতে পাবেন, বোর্ডে দেখতে পাচ্ছেন কি? হুম, এবার পাবেন। মেজর পার্সোনালিটি ট্রেটস অ্যান্ড সিমটমস। দেখুন, এক্সট্রোভার্সন যেটা বলছিলাম, যে এক্সট্রোভার্ট যারা, তাদের কোর নেচার হচ্ছে এনার্জি ফ্লোস আউটওয়ার্ড। তাদের এনার্জি না বাইরের দিকে ছোটে। আর ইন্ট্রোভার্টরা অপরের এনার্জিকে গ্রহণ করে নেয়। তারপরে ইন্ট্রোভার্টরা অনেক সময় অপরের দ্বারা প্রভাবিত হয়ে যায়। অন্যেরা নেগেটিভ কথা বললে অনেক সময় ইন্ট্রোভার্টরা যদি আদারওয়াইজ নিজেকে ইমিউনিটি না করে, আদারওয়াইজ শিল্ড না তৈরি করে, তাহলে ইন্ট্রোভার্টরা অনেক সময় অপরের দ্বারা পরিচালিত হয়ে যায়। তাই এক্সট্রোভার্টরা অপরের দ্বারা পরিচালিত হয় না, বরং অপরকে পরিচালিত করতে পারে। তাহলে তারা তাদের এনার্জি ফ্লো করে আউটওয়ার্ড থ্রু পিপল, থ্রু কনভারসেশন, মুভমেন্ট। তাদের গতিবিধির দ্বারা, তাদের কথাবার্তার দ্বারা, এমনকি অন্য মানুষের মাধ্যমেও তারা অপর মানুষকে প্রভাব করতে পারে। এখন সিমটম কি করে বুঝবেন যে আপনি এক্সট্রোভার্ট কিনা? একবার দেখে নিন যে তারাই এক্সট্রোভার্ট যারা খুব সহজে কথা বলতে পারে, যারা খুব দ্রুত গরম হয়ে যায়। গরম হয়ে যাওয়ার মাথা গরম নয় কিন্তু, মানে আপনি হাসলেই সে হাসবে, আপনি হাত বাড়ালেই সে হাত বাড়াবে। ওয়ার্ম আপ কুইকলি। এনজয়েস গ্রুপ অ্যাক্টিভিটি। একা একা থাকতে পছন্দ অতটা করে না, বরং একসাথে অনেককে নিয়ে চলতে পছন্দ করে। গেটস এনার্জাইজড বাই মিটিংস, কলস, ইভেন্টস। অনেক এজেন্ট আছেন যারা মিটিং পছন্দ করতে চান না, ঘটনা থেকে সরে থাকতে চান, বিভিন্ন সভা মিছিল থেকে, অথবা ফোন কল করতে ভয় পান। কিন্তু যারা এক্সট্রোভার্ট, তারা যে কোনো সময় ফটাফট ফোন কল করে দেয়, তারা যে কোনো মিটিং সভা হলে চলে যায়। স্পিক্স বিফোর থিঙ্কিং। অনেক সময় তাদের একটা নেগেটিভ, কিন্তু কাজেও লেগে যায় অনেক সময়। বেশি কিছু না ভেবে কথা বলতে শুরু করে দেয়। মানে এক্সট্রোভার্টরা খুব সবসময় এক্সট্রোভার্টটাই ভালো এমন নয়, কিন্তু এক্সট্রোভার্টের নেগেটিভ প্রবলেমও, মানে নেগেটিভ ব্যাপারও প্রচুর আছে। যেমন এইটা, স্পিক্স বিফোর থিঙ্কিং। তাই আপনাকে একটা ব্যালেন্স পার্সোনালিটি তৈরি করতে হবে। সেটা ধীরে ধীরে আপনি নিজেকে রপ্ত করছেন ইতিমধ্যে। তাহলে স্পিক্স বিফোর থিঙ্কিং। আবার অনেক সময় তারা চিন্তা না করেই বলতে পারে বলে লজ্জা করার আগেই বলে দেয়। আঘাত পাওয়ার আগেই মানুষকে বলতে পারে, তাই আঘাতটা তারা আসেই না তাদের কাছে। কমফোর্টেবল উইথ স্ট্রেঞ্জার্স। অচেনা মানুষের সাথে বেশ আরাম বোধ করে। অচেনা মানুষকে কি আছে আলাপ করতে কি প্রবলেম? মে ডোমিনেট কনভারসেশন। এটা একটা পজিটিভ, একটা নেগেটিভ দিক। যে তারা যখন কথোপকথন চলে, তারা নিজেকে ডোমিনেট করে, মানে আমার কথাটাই সেরা কথা। এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের প্রফেশনে খুব ভালো জিনিস নয়। তাই আমাদের এই অংশটা, আর এই অংশটা অন্তত কন্ট্রোল করা দরকার। যে আমরা ডোমিনেট, হ্যাঁ, কনভারসেশন ডোমিনেট অন্যভাবে করতে শিখতে হবে, কথার দ্বারা না, অপরকে দমিয়ে দিয়ে না। আপনাকে সেটা করতে হবে কি? আপনি ভালো ভালো প্রশ্ন করুন। যেমন আমরা সাংবাদিকদেরকে দেখি, যখন কোনো ইন্টারভিউ নেয়, কোনো নেতা বা কোনো বড় মানুষের ইন্টারভিউ নেয়, দেখবেন তারা সব সময় ইন্টারভিউর সময় চুপ থাকে, কিন্তু যার ইন্টারভিউ নিচ্ছে সে কথা বলে। তো যার ইন্টারভিউ নিচ্ছে সে কথাটা বলে কি করে? কারণ এই সাংবাদিক সে কিন্তু কয়েকটা প্রশ্ন আগে থাকতে রেডি করে, বা ইনস্ট্যান্ট প্রশ্ন করে। এই প্রশ্নগুলোর দ্বারাই সে পুরো কনভারসেশনটাকে তার নিজের মতো করে সাজাতে পারে। কে তাহলে ডমিনেট করলো? সাংবাদিক। যে বেশি বলছে সে কিন্তু ডমিনেট করছে না, কথা বেশি বলছে, কিন্তু কথাটাকে কোন দিকে নিয়ে যাবে এটা কে নির্বাচন করছে, নিয়ন্ত্রণ কে করছে? সাংবাদিক। কি করে? প্রশ্ন করে। তাই আপনিও এই ডোমিনেট করার যে নেচারটা, এটা প্রশ্নের মাধ্যমে করুন, কথার দ্বারা নয়। কুইক টু স্টার্ট, বাট সামটাইমস ইনকনসিস্টেন্ট ইন ফলো থ্রু। এর মানে কি? এটা একটা নেগেটিভ পয়েন্ট এক্সট্রোভার্টদের অনেক সময় হয়ে যায়। তারা যে কোনো কথা, ধরুন যে কোনো কথাতেই তারা সব জানতা ভাব দেখায়, মানে যে কোনো কথা অনেক সময় শুরু করে দেয়, কিন্তু প্রথমে যেভাবে শুরু করলো, কিছুক্ষণ পরে তারা আর খেই খুঁজে পায় না। এটা এক্সট্রোভার্টদের একটা নেগেটিভ পয়েন্ট। তাই এক্সট্রোভার্টদের পজিটিভ পয়েন্ট কোনগুলো? না, ইজিলি টক করতে পারে, গ্রুপ অ্যাক্টিভিটি পছন্দ করে, তারা যে কোনো মানে মিটিং, কল, ইভেন্টসতে আনন্দ পায়, আরাম পায়, এনার্জি, তারা স্ট্রেঞ্জারের সঙ্গে কমফোর্টেবল বোধ করে, এবং ডোমিনেট করতে পারে কনভারসেশন। 1 2 3 4 5, এই পাঁচটা তাদের পজিটিভ গুণ, যেটা আমাদের সেলসে। এতে সেলসে কি ইম্প্যাক্ট হয়? আগেই বলে দিয়েছিলাম। প্রসপেক্টিং ভালো হয়, নেটওয়ার্কিং ভালো হয়, এনার্জি ট্রান্সফার ভালো হয়।
যারা যারা এই পর্যন্ত ক্লিয়ার হয়েছেন, তারা তারা কি লিখবেন? এক্স লিখুন। মানে এই যে এক্স, কেন লিখবেন এক্স? না, এক্সট্রোভার্টটা ক্লিয়ার হয়ে গেছে, এই জন্য লিখুন কাইন্ডলি। এরপর হচ্ছে ইন্ট্রোভার্ট। ইন্ট্রোভার্ট। ওকে। আপনারা নিশ্চয়ই এনজয় করছেন, আশা রাখছি এটা আপনার জীবনে বড় পরিবর্তন আনতে সাহায্য করবে। এত গভীরে খুব কম ক্লাস হয়, এই ক্লাস আপনাকে খুব চেঞ্জ করে দেবে। শুধু তাই না, শুধু তাই না, আপনার পরিবারেরও কাউকে পরিবর্তন করতে সাহায্য করবে। কেন জানেন? আপনার পরিবারও আপনার সেলসে একটা পরোক্ষ ভূমিকা নেয়। তাই আপনার পরিবারের অন্য মানুষকে বুঝতেও আপনাকে হবে যে সেই মানুষটা যে আপনাকে হেল্প করছে বা হেল্প করছে না, তার নেচার কি, এক্সট্রোভার্ট না ইন্ট্রোভার্ট, তার সঙ্গে আপনার আচার আচরণ কেমন করা উচিত। এমনকি আপনার লিডার, তাদের সম্পর্কে আপনার বোঝা দরকার, আপনার এমপ্লয়ি তাদের সম্পর্কেও বোঝা দরকার, আপনার কাস্টমারদেরকেও বোঝা দরকার যে আপনার কাস্টমারটা ইন্ট্রোভার্ট না এক্সট্রোভার্ট। তাহলে ইন্ট্রোভার্ট কাস্টমারকে কি করে প্রভাব ফেলবেন, আর এক্সট্রোভার্ট কাস্টমারকে কি বললে কাজ হবে, এটাও কিন্তু আমি পরবর্তী বিভিন্ন ক্লাসে শেখাবো। যেখানে কাস্টমারকে চার ভাগে ভাগ করা হয়: ড্রাইভার নেচারের, কান্ট্রি ক্লাব ম্যানেজার নেচারের, বিভিন্ন ধরনের, চার ধরনের কাস্টমার আছে। তো সেটা আমি একদিন শেখাবো। তো চলুন, ইন্ট্রোভার্সন কাকে বলে। ধন্যবাদ। আপনারা লিখছেন এক্স, আমি নাম পড়ছি না, আমি প্রত্যেকের নাম দেখে নিয়েছি কারা লিখেছেন। ধন্যবাদ। এরপরে দেখুন, ইন্ট্রোভার্সন যারা নতুন এজেন্ট, তাদের যদি খুব অসুবিধা হয় আমাকে কিন্তু লিখবেন যে স্যার উই আর ইন প্রবলেম, আমরা বুঝতে পারছি না। কারণ দেখুন, আপনি এখানে যোগদান করেছেন বড় কিছু করার জন্য। তো এখানে সাধারণ সাধারণ সব ক্লাস করে যাব তা তো হবে না। কিন্তু যদি আপনি বলেন, আপনি, আপনাদের জন্য আমি আলাদা করে দু একটা ক্লাস করে দিতে পারি, বা আমি একটা দুটো শুরুও করেছিলাম, পরে আমি দেখলাম ইন্টারেস্টেড নয় অনেকে, সো আমি আর করিনি। তো যদি মনে হয় আমি তাদের জন্য আলাদা করেও কিছু ক্লাস করে দিতে পারবো, আশা রাখি। ইন্ট্রোভার্সন, ইন্ট্রোভার্সন কি জিনিস? এক মিনিট, জাস্ট 1 মিনিট প্লিজ। একটা ছোট্ট কারণে 2 মিনিট টাইম চেয়ে নিচ্ছে। ইয়েস, এবার ইন্ট্রোভার্সনদের এই এটা দেখে নিন। যারা ইন্ট্রোভার্ট, তাদের কোর নেচার হচ্ছে এনার্জি ফ্লোস ইনওয়ার্ড। তাদের কিন্তু ভিতরে ভিতরে এনার্জি চলে, ভিতরে ভিতরে চলে। আর অপরের এনার্জিকে সে টেনে নেয় নিজের দিকে। এর ভালো দিকও আছে। এর ভালো দিক কি জানেন? খুব দ্রুত মানুষের কাছে বিশ্বাসী হয়ে যেতে পারে। খুব দ্রুত মানুষের কাছে, কি বললাম, বিশ্বাসী হয়ে যেতে পারে। আর আচ্ছা, যারা আমার অবজেকশন হ্যান্ডেলিং কোর্স করছেন, তাদের জন্য জানিয়ে রাখি, এবং আপনাদের সকলকের জন্য জানিয়ে রাখি, প্রভাতী প্রোগ্রাম কিন্তু কাল সকালে 6:30টায় আছে। আমি গ্রুপে দিয়ে দেবো, কি বলে যে, লিংক দিয়ে দেবো। কাল সকাল 6:30টায়। আগের সপ্তাহে সম্ভবত শনিবার দিন হয়েছিল, কিন্তু এই সপ্তাহে সকাল 6:30টায় হবে। আর এই শনিবার, মানে পরশু, একটা সন্ধ্যার দিকে প্রোগ্রাম আমার করার ইচ্ছা আছে। আমার একটা অন্য জায়গায় যাওয়ার আছে, সেই জন্য এখন আমি লিখতে পারিনি। যদি আমি কাল সকালে লিখি যে সন্ধ্যাবেলা হবে শনিবার দিন, কোনটা, গ্রাহক সম্মেলনটা, যদি হয় তাহলে কালকেই আমি সকালের দিকে আপনাদেরকে সমস্ত লেখা এবং লিঙ্ক পাঠিয়ে দেবো। আপনারা আপনাদের গ্রাহকদেরকে পাঠিয়ে দেবেন কালকে, এবং পরশু 2 দিন ধরে পাঠাবেন, দেখবেন অনেকে যুক্ত হবে। তো চলুন, এনার্জি ফ্লোস ইনওয়ার্ড থ্রু রিফ্লেকশন, ডেপথ অ্যান্ড সাইলেন্স। এনাদের যে ভিতরে, যারা ইন্ট্রোভার্ট, তাদের ভিতরে যে এনার্জিটা ফ্লো হয়, এটা কিসের দ্বারা? রিফ্লেকশনের দ্বারা। রিফ্লেকশন কি জিনিস জানেন? রিফ্লেকশন তো আমরা এমনি জানি যে আয়নাতে যেমন আলো পড়লে সেটা রিফ্লেক্ট হয়। রিফ্লেকশন এরকম যে তারা সরাসরি অনেক সময় মানুষের কথাটাকে নেয় না, তাদের অপরের কথাটা আসে, এসে তার নিজের আয়নায় সেটাকে, মানে, প্রতিফলিত করে ভিতরে ঢোকায়। এর ফলে পজিটিভ হয় কি? পজিটিভ এটা যে অপরের কথাটাকে খুব সুন্দর করে গ্রহণ করে। আর নেগেটিভ কোনটা? অনেক সময় অপরের আঘাতটাকেও সুন্দর করে গ্রহণ করে নেয়, মানে সুন্দর করে, মানে গ্রহণ করে নেয়, অনেক সময় নেগেটিভ হয়ে যায়। যাই হোক, রিফ্লেকশন
ডেপথ, এদের একটা গভীরতা থাকে, এবং তারা চুপচাপ থাকে। এই চুপচাপ থাকার জন্য একটা বাড়তি সুবিধাও পায়, যে মানুষ তাদেরকে বুদ্ধিমান এবং বিশ্বাসযোগ্য মনে করে। এটা ভালো দিক। কিন্তু ইন্ট্রোভার্টের কিছু খারাপ দিকও আমি মানে অসুবিধার দিক দেখিয়েছি। যে যদি আমি এমন ইন্ট্রোভার্ট হই যে আমার এনার্জিটাই লো হয়ে গেল, তাহলে আমি কিন্তু মানুষকে এনার্জি দিতে পারবো না। এটাই কিন্তু নেগেটিভ দিক। তবে ইন্ট্রোভার্টদের অনেক ভালো দিক আছে। আপনি ভাববেন না যে এক্সট্রোভার্টরা আপনার থেকে 5 কদম এগিয়ে, আদৌ না। এক্সট্রোভার্ট কয়েকটা জায়গায় এগিয়ে, ইন্ট্রোভার্ট কয়েকটা জায়গায় এগিয়ে। ইন্ট্রোভার্টের যে দুর্বলতা সেটাতে আপনাকে ত্যাগ করতে হবে যদি আপনি ইন্ট্রোভার্ট হন, আর এক্সট্রোভার্টের যে দুর্বলতা সেটাকে আপনাকে ত্যাগ করতে হবে যদি আপনি এক্সট্রোভার্ট হন। মজার ব্যাপার জানেন, ইন্ট্রোভার্ট যদি আপনার হয়তো মনে হতে পারে যে যে এক্সট্রোভার্ট সে দ্রুত ইন্ট্রোভার্ট হয়ে যেতে পারে, কারণ সে তো একটু এক্সট্রোভার্ট। না, এটা কিন্তু একটু ভুল। মানে যে ইন্ট্রোভার্ট সে কিন্তু সহজে এক্সট্রোভার্ট হতে পারে, কিন্তু যে এক্সট্রোভার্ট সে কিন্তু সহজে ইন্ট্রোভার্ট হতে পারে না, একটু কষ্ট হয় তার হতে। তো চলুন, ইন্ট্রোভার্টদের কি করে, ইন্ট্রোভার্টরা প্রেফার ওয়ান অন ওয়ান কনভারসেশন। এর একটা ভালো দিক হলো তারা গ্রাহককে একা সরাতে চায়। কিন্তু খারাপ দিকও হলো যে অনেক সময় 4-5 জন থাকলে তারা প্রেজেন্টেশন করতে পারে না, গ্রুপে মানে কোনো পাবলিক মিটিংয়ে কথা বলতে পারে না। কোনো অফিসে গিয়ে একসাথে 5 জনকে একসাথে বসে থাকলে তারা পালিয়ে আসে অনেক সময়, বলেই না যে আমি কি বলতে এসছি। থিংস বিফোর স্পিকিং, তারা কথা বলার আগে ভাবে। এটা কিন্তু ভালো দিক একটা, যে আমি কথা বলার আগে ভাবি। কিন্তু এর একটা খারাপ দিক হলো প্রতিটা কথা বলার আগেই যদি ভাবে এবং বেশি করে ভাবে, আর যদি বেশি করে ভয় পেয়ে ভাবে, মানে এদের এদের যদি আবার কিছু নেগেটিভ ইমোশন থাকে, যেমন ধরুন ভয়, লজ্জা, দ্বিধা। ইন্ট্রোভার্ট মানেই কিন্তু তার ভয়, লজ্জা, দ্বিধা থাকবে না। এরকম পৃথিবীতে অনেক ইন্ট্রোভার্ট মানুষ আছে যাদের একটুও ভয় নেই, একটুও লজ্জা নেই। আছে। উদাহরণ চাইলে আপনি নেট সার্চ করবেন, পেয়ে যাবেন। সো মেনি ইন্ট্রোভার্ট পারসনস উইদাউট এনি নেগেটিভ ইমোশন, বহুজন আছে। কিন্তু অনেক সময় যদি আপনার, আচ্ছা এক্সট্রোভার্টদের কি কোনো ভয় নেই? যারা এক্সট্রোভার্ট তাদের কি ভয় নেই, লজ্জা নেই, কিছু নেই? না, তাদেরও আছে। কিন্তু তাদের এক্সট্রোভার্টনেসটা এত বেশি যে তারা ভয় পাওয়ার আগেই তারা কথা বলে দেয়, লজ্জা পাওয়ার আগেই তারা কথা বলে দেয়, তারপরে অ্যাকশন হয়ে যায়। ইন্ট্রোভার্টরা অনেক সময় এত বেশি ভাবে, এত বেশি ভয়ে ভাবে, তার ফলে তারা অনেক সময় কথাই বলতে পারে না। আমার সাথে যারা সহমত তারা এ লিখুন, এগ্রিড। যদি আপনিও এটা ফিল করে থাকেন এ লিখুন, বা আপনার বাড়ির কেউ এরকম আছে তাহলে এ লিখুন। নিডস টাইম টু রিচার্জ আফটার সোশ্যাল ইন্টারাকশন, এর মানে কি জানেন? স- এদের একটা প্রবলেম হয়, কিছুক্ষণ ফিল্ডে কাজ করেই না ফ্যাটিক হয়ে যায়। ফ্যাটিক মানে কি? এনার্জি কমে যায়। অনেকে বলে স্যার আমার বেশি এনার্জি পাচ্ছি না। কেন জানেন? সোশ্যাল ইন্টারাকশন বেশি হয়ে গেলেই এদের এনার্জি নষ্ট হয়ে যায়। কেন? সোশ্যাল ইন্টারাকশন মানেই তার নেচারের বাইরে হয়ে গেল। নেচারটা কি? আমি একা থাকবো, এককভাবে থাকবো, নিজেকে নিয়ে থাকবো, একজনের সাথে কথা বলবো। কিন্তু যখন সোশ্যাল ইন্টারাকশন করছে, বাইরে যাচ্ছে, ফিল্ড মুভমেন্ট করছে, তখন কিন্তু তার নেচারের বাইরে কাজ হয়ে যাচ্ছে। তো আমাকে যদি মাধ্যাকর্ষণ শক্তির ওপরে উঠতে হয়, মানে ওর বিরুদ্ধে, তাহলে তো আমি ক্লান্ত হয়ে যাব। তাহলে তার নেচারের বিরুদ্ধে কাজ করে বলে ক্লান্ত হয়ে যায়। আর মানুষের কথা শুনতে শুনতে তারা নেগেটিভ হয়ে যায় দ্রুত। তাই তাদের রিচার্জ করার টাইম লাগে। তো নিন না টাইম, প্রবলেম নেই। ইন্ট্রোভার্ট ব্যক্তিদের বলবো যে আপনারা টাইম শিডিউল করুন, যে সকালে আমি 1.5 ঘন্টা কাজ করব, আধ ঘন্টা রিল্যাক্সেশন করবো বা অন্য কাজ করবো, রিনুয়াল তুলবো বা অন্য কাজ করব। আবার আমি কাজ করবো, মানে মাঝখানে রিল্যাক্সেশন নেবো, করুন। অবজার্ভস মোর দ্যান দে টক, এটা ভালো দিক। কথা বেশি বলে না, কম বলে, তারা বেশি দেখে। এতে কি লাভ হয় জানেন? কাস্টমারকে স্টাডি করতে পারে, পুরো বিষয়টাকে বুঝতে সহজ হয়, এবং তারা খুব পিন পয়েন্টে কথা বলতে পারে। এবার হচ্ছে বিল্ডস ডিপ ট্রাস্ট স্লোলি বাট স্ট্রংলি। এরাও এরা খুব সুন্দর ট্রাস্ট তৈরি করতে পারে। খুব দ্রুত হয় না, তাড়াতাড়ি হয় না, কিন্তু ধীরে ধীরে হয়, কিন্তু স্ট্রং বিশ্বাস তৈরি হয় মানুষের মানুষের এদের ওপর। কিন্তু যারা এক্সট্রোভার্ট তারা না খুব দ্রুত মানুষের মন জয় করে নিতে পারে। আর মন জয়কে অনেক সময় মনে করা হয় যে বোধহয় ট্রাস্ট জয় করছে। আদৌ তা না, ট্রাস্ট হচ্ছে দীর্ঘমেয়াদী ফ্যাক্টর। অ্যাভয়েডস লাউড ক্যাওটিক এনভায়রনমেন্টস, এটা ন্যাচারাল। সেলসে কি ইম্প্যাক্ট পড়ে? তারা কিন্তু ডিপ লিসনিং এ খুব ভালো, ট্রাস্ট বিল্ডিং এ খুব ভালো,
এবং রিনুয়াল মাস্টারি, অর্থাৎ এর সঙ্গে মানুষের পর রিনুয়াল মানে শুধু রিনুয়াল প্রিমিয়াম না, আমার একটুখানি বলা উচিত ছিল এটা। রিনুয়াল মাস্টারি মানে শুধু রিনুয়াল প্রিমিয়াম না, রিনুয়াল মাস্টারি মানে রিপিট পলিসি সেল করতেও তারা খুব ভালো পারে। যে বাড়িতে ঢুকে যাবে সেই বাড়ির সব পলিসি তারাই পাবে, এটাকেও রিনুয়াল মাস্টারি বলে। এমনকি ম্যাচুরিটি হয়ে যাওয়ার পর আবার প্লাউ ব্যাক তাদের কাছেই হবে, বা যার প্লাউ ব্যাক করতেও না তারাও করবে। এবার হচ্ছে সায়েন্স, কনসাইন্স, মানে কনসেনসিয়াসনেস। এটা কনসাসনেস নয়, কনসেনসুয়াসনেস। এটা কি বলেছিলাম? সচেতনতা। অর্থাৎ এরা সব সাজিয়ে কাজ করে, অর্ডারে কাজ করে, ডিসিপ্লিন শৃঙ্খলা মেনে চলে, এবং এদের সব স্ট্রাকচার্ড আছে। আচ্ছা বলুন, এটা ভালো না খারাপ? হ্যাঁ, যদি অফিসে জব করতেন না, এর মতো ভালো আর কিছু হতো না। এবার যদি বলেন তাহলে সেলসে কি হবে, সেলসে কি আমার কাজ হবে, লাভ হবে? অবশ্যই লাভ হবে। কিন্তু আপনি যদি অতিরিক্ত কনসেন্টিয়াসনেস এরতে ভোগেন, তাহলে আপনার একটু ক্ষতি হবে। তাহলে এরা কি করে বুঝবেন? যারা লিস্ট তৈরি করে, রুটিন ফলো করে। যদি বলেন স্যার এগুলো তাহলে বন্ধ করে দেবো, না, যারা করেন না তাদের করতে হবে এগুলো। কিন্তু যারা অধিক করেন তাদেরকে দেখতে হবে যে আমার রুটিন এবং লিস্ট তৈরি এইসবের জন্যই সারাদিন চলে যাচ্ছে, নাকি আমি অ্যাকচুয়াল পদক্ষেপও করতে পারছি মার্কেটে। তাই এটার একটা ব্যালেন্স দরকার, লিস্ট, রুটিন। আচ্ছা, হাই সেলফ ডিসিপ্লিন, এতটাই সেলফ ডিসিপ্লিন যে দুপুরবেলা একজন কাস্টমারের কাছে কথা বলছি, হঠাৎ করে 1:30 বেজে গেছে, আমার মনে হচ্ছে আমি প্রতিদিন 1:30 খাই, আমি আর কথা বলবো না। তাদের পলিসি হোক বা না হোক, আমাকে বেরিয়ে যেতে হবে, আমাকে গিয়ে খেতেই হবে। যদি বলেন এতে ক্ষতি কি লাভ কি, আপনাকে বুঝতে হবে কোনটা ক্ষতি কোনটা লাভ। তবে আমি বলবো না যে না খেয়ে সারাদিন কাজ করুন, বাট খুব হাইলি সেলফ ডিসিপ্লিন যদি হন, তার একটা ক্ষতি আছে। কিন্তু সেলফ ডিসিপ্লিন না থাকলে তার একটা আরো বড় ক্ষতি আছে, স্ট্রং সেন্স অফ রেসপন্সিবিলিটি। এটার কোনো ক্ষতি নেই, রেসপন্সিবিলিটির সেন্স, এইটাই হলো তার উন্নতির সবচেয়ে বড় কারণ হবে। রেসপন্সিবিলিটি নিজের পরিবারের প্রতি, নিজের কাজের প্রতি, নিজের কাস্টমারের প্রতি, এটা যাদের আছে তাদের তো এটাই সবচেয়ে বড় গুণ। আর যাদের নেই তাদের বলবো অন্তত এই জায়গায় আসুন। আর এই জায়গায় আসতে গেলে আপনাকে কিছুটা সেলফ ডিসিপ্লিন, আপনাকে লিস্ট এবং রুটিন তৈরি করা করতেই হবে। অর্ডার প্রিপেয়ার্স ও ওভার প্রিপেয়ার্স, তারা অনেক সময় একটু বেশি প্রিপারেশন নেয়। দেখবেন অনেক ছেলে মেয়ে, দেখবেন পরীক্ষার আগে প্রচুর প্রিপেয়ার করছে, কিন্তু যারা গুড মানে যারা অনেক ভালো নাম্বার পায়, অনেক সময় দেখা যায় তারা অত প্রিপেয়ার করছে না, মানে তারা প্রিপেয়ার আগে করেছে, পরীক্ষার আগে অত পড়ছে না। তাহলে ওভার প্রিপেয়ার্স, এটার একটা ক্ষতির দিকই আছে। তবে উইদাউট প্রিপারেশন এর থেকেও বড় ক্ষতি। এবার চলুন, গেটস স্ট্রেসড বাই ক্যাওস অ্যান্ড লাস্ট মিনিট চেঞ্জ। শিডিউল যদি ব্রেক হয়ে যায়, তারা স্ট্রেসড হয়ে যায়। এটা কিন্তু একটা ক্ষতিকর দিক এই কনসেনসিয়াসনেস যাদের আছে তাদের, সেলসের জন্য। কেন জানেন? আপনাদের কাজে কিন্তু কোনো নির্দিষ্ট ওই সূর্য যেমন 6টা 35 কি 40-এ উঠছে, প্রতিদিনই ঠিক একদম ঘড়ি মেপে সেকেন্ডে উঠবে, তারপরের দিন যে সেকেন্ডে ওঠা কথা সেই সেকেন্ডে উঠবে। আর চাঁদ যেমন ঠিক 28 দিন পরে পরে অমাবস্যা হবে, এই হবে, এরকম কিন্তু আমাদের সেলসের লাইনে হবে না। এর ফলে কি হচ্ছে, যারা কনসেন্টুয়াসনেসে ভোগেন তাদের প্রবলেম হলো তারা লাস্ট মিনিটে কোনো চেঞ্জ হলে আর কিছুই করতে পারেন না। ধরুন আপনি ফিল্ডে মুভমেন্ট করছেন, আমার 5টা অ্যাপয়েন্টমেন্ট ছিল কি 2টা অ্যাপয়েন্টমেন্ট, আপনি তার বাড়ির কাছে গিয়ে ফোন করলেন হঠাৎ করে, বা বাড়ির কাছে পৌঁছে গেছেন, সে আপনাকে ফোন করলো, ভাই আজকের দিনটা ছেড়ে দাও, আমার খুব কাজ পড়ে গেছে, লাস্ট মিনিট চেঞ্জ। আপনি নিতেই পারলেন না, আপনি এরপরে বসে পড়লেন চায়ের দোকানে, আর কিছুই করতে পারলেন না। এটা আপনার ক্ষতি। মে বিকাম পারফেকশনিস্টিক, এই ব্যক্তিরা ধীরে ধীরে পারফেকশনিস্টিক হয়ে যেতে পারে। যে কোনো কাজ এত পারফেকশন, মনে রাখবেন পারফেকশন না, আপনার দরকার কোয়ান্টিটি। পারফেকশন মানেই কোয়ালিটি, যারা মনে করেন ভুল করেন। অনেক সময় সব পারফেক্ট করতে যাবেন না, যেমন ধরুন আপনি অনেক সময় দেখবেন অনেকেই ভিডিও তৈরি করতে পারেন না। এই যে আমি এতবার বলি যে ইউটিউবে ভিডিও ছাড়ুন, কেন করতে পারছেন না? কারণ পারফেকশনিজমে ভুগছেন। যে আপনি ভাবছেন আমি করব, কেমন হবে, যেমন হোক হবে তো, হোক না। আপনি যদি ফিল্ডে ছাড়তে না পারেন, আপনি যদি পাবলিকে ছাড়তে না পারেন, আমাকে পাঠান,
আপনার ডিওকে পাঠান, বাড়ির লোককে দেখান, বন্ধুকে দেখান। তো পারফেকশনিজমে ভোগার জন্য আপনি এগোতে পারবেন না। সেলসে কি ইম্প্যাক্ট হয়? এদের ডকুমেন্টেশন খুব ভালো হয়, এবং যদি এই ডকুমেন্টেশনের দ্বারাও তারা পলিসি বিক্রি করতে, তারা দেখবেন সেলসে সব কিছু রেডি করা আছে, যেমন সুন্দর আপনার প্রসপেক্টিং লিস্ট, তেমন সুন্দর প্রেজেন্টেশনের বই ইত্যাদি, এভরিথিং। তারা ফলো আপ দারুণ করে। এই ফলো আপ অনেকে করেন না। ফলো আপ করেন না বলে কত হাতছাড়া হয় জানেন? মানে একটা পার্টিকে আপনি সুন্দর করে বুঝিয়ে এসেছিলেন, তারপরেও দুবার গেছেন, তারপরে আর ফলো আপ করেননি। আপনার রেডি করা পার্টি অন্যজন তুলে নিয়ে চলে যাচ্ছে। কেন যাচ্ছে? কারণ আপনি ফলো আপ রেগুলার করছেন না। তারা কিন্তু পারে কমপ্লায়েন্স করতে পারে। ধরুন একটা কাস্টমার বলল যে আচ্ছা তুমি তো এই ব্যাপারটা তাহলে আমাকে একটু জানাবে, কিন্তু হ্যাঁ জানাবে যে আমার এই পলিসিটা যদি আমি মাঝখানে তুলে নিই আমি কত পাবো। আপনি একদিন চেষ্টা করলেন, একদিন তাকে বললেন স্যার ঠিক আছে আমি অফিসে গিয়ে আপনাকে জানাচ্ছি, তারপর আপনি ভুলেই গেলেন। কারা করে এটা? যারা কনসেনসিয়াসনেস নেই যাদের। কিন্তু যারা আছে সে কিন্তু কমপ্লায়েন্স করে। এটা ভালো দিক। লং টার্ম ক্লায়েন্ট ম্যানেজমেন্টে এরা কিন্তু খুব পটু, অর্থাৎ সার্ভিস সেক্টরে কিন্তু খুব পটু। তার মানে এই নয় যে সেলস পারবে না। সেলস করতে গেলে আপনি এইগুলোকে সব একটু কম কম করুন, আর কিছু আপনি অন্য গুণাবলী তৈরি করুন, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, ওপেননেস টু এক্সপেরিয়েন্স এর মানে কি? এদের কোড নেচার হচ্ছে ক্রিয়েটিভিটি, ইমাজিনেশন অ্যান্ড কিউরিওসিটি। যারা খুব খোলামেলা কথা বলে, তারা নিজেরাও যেমন নিজের ব্যাপারে বলে, অপরের সম্পর্কে অনেক কিছু জানতে চায়, তার অতীত জানতে চায়, তাদের কি হয়, তারা অনেক ক্রিয়েটিভ কথা বলতে পারে, অনেক কল্পনা করতে পারে। তারা নতুন আইডিয়া নিতে পারে, নতুন আইডিয়া দিতে পারে, নতুন মেথডে কাজ করতে পারে। তারা গল্প বলতে পছন্দ করে। তারা বিভিন্ন ভিজুয়ালস এবং মেটাফর ব্যাপারে চিন্তা করে, মেটাফর মানে রূপক। তারা তারা রুটিন মানে না, এটা কিন্তু ভালো জিনিস না। ওপেননেস টু এক্সপেরিয়েন্স যারা, তাদের কিন্তু রুটিন মানতে চায় না, তাদের এটা কিন্তু নেগেটিভ গুণ। আচ্ছা, হাইলি অ্যাডাপ্টেবল, এরা কিন্তু যে কোনো সময় চেঞ্জ হয়, এটা কিন্তু সবসময় ভালো গুণ নয়। অ্যাডাপ্টেবল হওয়া ভালো, কিন্তু সর্বদা অ্যাডাপ্টেবল হওয়া ভালো না। কারণ আজ এটা করব, কাল ওটা করব। স্যার আজকে বললো এই টেকনিকটা করো, করলাম। পরশুদিন আর এক জায়গা থেকে ট্রেনিং নিলাম, সেখানে একটা বললো সেটাও করলাম। না, অ্যাডাপ্টেবল হন, কিন্তু হাইলি অ্যাডাপ্টেবল হবেন না। মে স্ট্রাগল উইথ রিপিটেটিভ টাস্ক। এদের একটা আরো বড় প্রবলেম আছে, সেটা হচ্ছে রিপিটেটিভ টাস্ক তাদের একদম ভালো লাগে না। অর্থাৎ রোজ ফোন করো, রোজ মিটিং করো, ভালো লাগে না। তাহলে তাদেরকে কি করতে হবে? এটাকে একটা ডিউটি মনে করতে হবে, এটাকে একটা হ্যাবিট মনে করতে হবে। কিন্তু তাদের ভালো দিক কি জানেন? তারা স্টোরি টেলিং এ খুব ভালো, ইনোভেশন দারুণ করতে পারে। অবজেকশন রিফ্রেমিং যে করতে পারে, সেটা আমি আগেই বুঝিয়ে দিয়েছি কি করে করতে পারে। এবং ইউনিক পিচ তৈরি করতে পারে, এত সুন্দর সুন্দর পিচ, মানে কথা তৈরি করতে পারবে যেটা অন্যেরা পেরে উঠবে না। এগ্রিয়েবলনেস, এটাকে একবার দেখিয়ে দিই। দেখুন একটু জটিল হয়তো লাগছে, বাট আমি এতটা সহজ করে বলছি, আমার মনে হয় না যে জটিল লাগছে। তো দেখুন, এদের এগ্রিয়েবলনেস মানে তারা দ্রুত এগ্রি করে। তারা কিন্তু তাদের কোর নেচার হচ্ছে ওয়ার্ম। তারা উষ্ণ, কোনো জিনিসে তারা কিন্তু নেগেটিভ ভাবে নেয় না, কোল্ড হয়ে যায় না। তারা এমপ্যাথি এবং হারমোনি পছন্দ করে। হারমোনি মানে ভালো খারাপ মিলিয়ে থাকাকে তো হারমোনি বলে। হারমোনি হচ্ছে ঐক্য। ঠিক। এবার হচ্ছে সিমটম কি? তারা কনফ্লিক্ট অ্যাভয়েড করে। অ্যাভয়েড করে মানে তারা সব জিনিসকে অ্যাকসেপ্ট করে নেয়, কনফ্লিক্টকে অ্যাভয়েড করে। ইজিলি ট্রাস্টেড, তাদেরকে সহজে বিশ্বাসও করা যায়, এবং তারাও অপরকে বিশ্বাস করে। তারা খুব কোঅপারেটিভ এবং সাপোর্টিভ, এটা তো বুঝতেই পারছেন। তারা সেন্সিটিভ টু আদার্স ইমোশন, অপরের ইমোশন উপরে খুব সেন্সিটিভ। ধরুন কেউ বলল ভাই আমার একেবারেই সংসার চলছে না, আমার পক্ষে এলআইসিটা আগেরটাই চালানো সম্ভব হচ্ছে না। সে কিন্তু তার ইমোশনটাকে ফিল করতে পারে। যদি বলেন তাহলে তো তার আর পলিসি করা হবে না, অপরের কথা শুনলে আর পলিসি হবে না। অপরের কথা সে শুনবে বটে, কিন্তু তার এই ইমোশনটাও তো থাকবে যে আজকে যদি ও সংসার না চালাতে পারে, ওকে যদি আমি সঞ্চয়মুখী না করতে পারি, তাহলে ভবিষ্যতে সংসার কি করে চালাবে? তাই আমি যে কোনো ভাবে হোক ওকে একটু বুঝিয়ে, ওর কিছু হেল্প করে দিয়ে, ওকে বাজেট কন্ট্রোল করিয়ে আমি একটা পলিসি করাবো, যাতে করে ভবিষ্যতে ওর যেন প্রবলেম না হয়। আর যদি নিজে বেঁচে থাকাকালীন তার সংসার না চালাতে পারে, মৃত্যু হয়ে গেলে সংসার কি করে চলবে? তার ইমোশনটাকে যে ফিল করে নেবে না, তার হেল্প করতে পারবে সেই এজেন্ট। স্ট্রাগলস টু সে নো, এদের একটা প্রবলেম আছে। তারা কিন্তু না বলতে পারে না।
আপনার যে কাস্টমারের মধ্যে এই গুণ আছে তারাও কিন্তু আপনাকে না বলতে পারে না। আর এই কাস্টমার আপনার জন্য ভালো না খারাপ, আপনি বললেন স্যার যে আমাকে না বলতে পারে না সে তো ভালো। কিন্তু মজার ব্যাপার জানেন, যারা না বলতে পারে তারাই ভালো। যারা না বলতে পারে না তারা আপনার জন্য ভালো নয়। কেন ভালো নয় বলে দিই। যারা না বলে না তারা আসলে আপনাকে ঝোলাবে। আপনি তাদের ওপর অপেক্ষা করে বসেই থাকবেন, বসেই থাকবেন, আর কারণও খুঁজে পাবেন না যে কেন এতদিন ধরে ওয়েট করাচ্ছে। কিন্তু যারা না বলবে না, তারা না বলবে, কারণও বলবে, আপনি দরকারে আবার 3 মাস পরে তাকে হ্যাঁ বলাতে পারবেন। কিন্তু যারা এগ্রি করে যায় অথচ পলিসি করতে চায় না, তাদেরকে নিয়ে খুব প্রবলেম। মানে যারা না বলতে পারে না বলে না বলছে, না বলছে না, তাদেরকে নিয়ে প্রবলেম। আর যারা এমনি মানে না বলছে সেটা অন্য। তো যারা আমার সাথে এই ব্যাপারটাতেও সহমত হলেন, তারাও আরেকবার লিখুন, মে অ্যাভয়েড ডিফিকাল্ট কনভারসেশন। আর এদের আরেকটা প্রবলেম, এটা কাস্টমার, আচ্ছা, এজেন্টদের, আমি যেটা এজেন্টের ট্রেড বোঝাচ্ছিলাম, আপনারও একটা প্রবলেম আছে। যদি আপনি এরকম মানুষ হন, এরকম মানুষ হন, আপনার কি প্রবলেম জানেন? ধরুন একটা কাস্টমার ফোন করেছে, আপনি তখনই ফিল্ডে বেরোতে যাচ্ছেন বা অফিসের কাজে যাচ্ছেন, আপনি তার ফোনটাকে ধরেছেন, সে এবার গল্প করেই যাচ্ছে, করেই যাচ্ছে, আপনি না বলতে পারছেন না। অথবা আপনার ডিও ফোন করেছে, আপনার সিএলএ, আবার অথবা আমি ফোন করেছি, আমি আপনাকে প্রচুর কথা বলে যাচ্ছি, আপনি আমাকে না বলতে পারছেন না। আচ্ছা, ভালো করছে না, ঠিক খারাপ করছেন, ভালো করছেন না আপনার জন্য। আপনি আমাকেও না বলা উচিত, কিভাবে না বলবেন? পোলাইটলি বলবেন, বাট না বলা উচিত। তো আপনি যদি না বলতে না পারেন, তাহলে এটা আপনার এগ্রিয়েবলনেস গুণের জন্য এটা গুণ, কিন্তু আসলে এটা আপনার প্রবলেম হয়ে যাচ্ছে। তাই এটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে। তো দেখুন, আপনারা লিখছেন, দেখুন, অ্যাকচুয়ালি এই ক্লাসটা না আপনাদের সামনে একটা আয়না ধরা হচ্ছে। আয়না ধরলে তবে তো বুঝতে পারবেন চুলটা কোথায় ঠিক আছে, কোথায় পেকে গেছে, কোথায় আপনার মুখে কোথায় চামড়া ফেটে গেছে, তবে তো মেকআপ করবেন না। এই ধরনের ক্লাস হয়তো আগে এত ডিপলি আপনারা নেননি। যারা আগে কোনোদিন এই ধরনের ক্লাস ডিপলি নেননি, বা হয়তো হয়েছে কোনোদিন শোনেননি, বা কোনো ট্রেনিং সেন্টার করেনি, যাই হোক না কেন, যদি আগে না নিয়ে থাকেন, তাহলে এই ক্লাসটাকে আপনি ইউনিক বলুন, মানে একদম নতুন, ইউনিক। তাহলে লিখুন, ইউনিক। আমাকে তো বুঝতে হবে যে ক্লাসগুলো কোন দিকে এগোচ্ছি, ঠিক জায়গায় এগোচ্ছি না ভুল জায়গায় এগোচ্ছি। দেখুন, এই যে আশিস বাবু বলছেন না, আমার এরকম অনেক কাস্টমার যারা 18 বছর ধরে হ্যাঁ বলছে, পলিসি কেনেননি। আমার একটা বন্ধু ছিল, আমি নাম উল্লেখ করছি না, বিশ্বভারতী। সে সবেতেই হ্যাঁ বলতো, মানে না বলতে পারতো না। আমি পরে লক্ষ্য করে দেখেছি ওকে দিয়ে আমি কোনো কাজ পাইনি, মানে আমার কোনো ব্যাপারে ওকে হেল্প করাতে পারিনি। অ্যাকচুয়ালি ও যদি আমাকে না বলতো তাহলে আমার সুবিধাও হতো, আমি অন্য কাউকে ধরতে পারতাম। সে আমার বন্ধু, আমি দোষারোপ করছি না, এটা আমার দুর্বলতা যে তাকে আমার বুঝতে অনেক দেরি হয়েছে। সবেতেই হ্যাঁ, এমন ভাবে হ্যাঁ বলবে, মনে হবে যেন করবেই করবে। মানে পলিসির কথা বলছি না, আমার কাজটা করে দেবে, হালকা কাজ, ছোট কাজ, না বলে দেওয়া অনেক বেটার ছিল। ভেরি গুড, আপনারা লিখছেন। তো দেখুন, এরপরে হচ্ছে ইমোশনাল স্টেবল। আচ্ছা, এদের কি ইম্প্যাক্ট হয়, এদের ভালো দিক কি, ন্যাচারাল সেলস এফর্টটা কি, রিলেশনশিপ বিল্ডিং দারুণ দারুণ ভালো হয়। ফ্যামিলি বেসড সেলস, কিন্তু এরা, এদের যদি আপনার মধ্যে এই গুণটা থাকে, এই এগ্রিয়েবলনেস, দেখুন, নিজের গুণ থেকে পুরো বেরোতে পারবেন না, বেরোবার চেষ্টাও করবেন না, খালি ম্যানেজ করুন। আপনার গুণটাকে কাজে লাগান, আর গুণের মধ্যে যে বদগুণটা লুকিয়ে আছে সেটাকে দমন করুন, আর কিছু না। আপনি চেঞ্জ করবেন না, আমি এগ্রিয়েবল থেকে অন্য হব, এরকম করবেন না, একদম করবেন না। আপনি যদি গায়ের রং কালো থেকে সাদা করতে যান না, মাইকেল জ্যাকসনের নাম তো শুনেছেন? মাইকেল জ্যাকসন ওটাই করতে চেয়েছিল, গায়ের রং কালো থেকে সাদা, তার মানে জেন্ডার চেঞ্জ করতে চেয়েছিল। এগুলো করতে গিয়ে তো অত বিখ্যাত মানুষ অল্প বয়সে মারা গেলেন। তো আমরা এটা করব না। এবার কি, এগ্রিয়েবলনেস থাকলে আপনি, আপনাকে এক পদ্ধতি শিখিয়ে দিচ্ছি, যে আপনার মধ্যে যদি এই গুণগুলো থাকে, তাহলে না আপনি ফ্যামিলি বেস সেলস করুন। ফ্যামিলি বেস সেলস মানে কি, আপনি যে কোনো বাড়িতে যাবেন না, সবাইকে নিয়ে গুছিয়ে বসে গল্প করুন, দেখবেন আপনার পলিসি বিক্রি হয়ে যাবে। একটা পাড়ায় যাবেন, 5 জনকে ডেকে গল্প করুন, দেখবেন আপনার পলিসি হয়ে যাবে। ইমোশনাল কানেকশন আপনি দ্রুত করতে পারবেন। এটা ঈশ্বর আপনাকে দিয়ে করাবে। আমাদেরকে তো ঈশ্বরই বিভিন্ন ছাঁচে তৈরি করেছে না, সব ছাঁচ থেকে আমরা সেলিং করছি। তার ফলে যে যার ছাঁচ থেকে আলাদা আলাদা। আচ্ছা, নিউরোটিসিজম, নিউরো মানে তো আমরা জানি নার্ভ,
ইমোশনাল স্টেবিলিটি। আচ্ছা, নিউরোপ্লাস্টিসিটি একটা আলাদা জিনিস। এনএলপি বলে একটা জিনিস আছে, যদি আপনারা চান আমি এর উপর একদিন ক্লাস করব। নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামে অনেক অ্যাডভান্স। বাট আমাকে অনেক বছর আগে একজন এজেন্ট বলেছিলেন যে স্যার, উনি একটা দিল্লিতে গিয়ে একটা এনএলপির ক্লাস করেছিলেন, একটা না দু তিনটে ক্লাস করেছিলেন। উনি বলেছিলেন যে স্যার, আহ, আমাদের এজেন্টদের কিন্তু প্রত্যেকেরই এনএলপির ক্লাস করা উচিত। তো আমি এটা নিয়ে একবার জীবন পয়ে লিখেছিলাম, বাট এটা করিনি কোনোদিন। আমি করতে জানি যে এনএলপির ক্লাস কিভাবে করতে হয়। আপনারা চাইলে একটা ক্লাস আমি করাবো। তো যাই হোক, নিউরো নিউরোটিসিজম, ইমোশনাল স্টেবিলিটি। ইমোশনাল স্টেবিলিটি হচ্ছে হাউ এ পার্সন হ্যান্ডেল স্ট্রেস। যখন স্ট্রেস আসে, রিজেকশন আসে, অনিশ্চয়তা আসে, তখন সে ভেঙে পড়ে না, ভেঙে পড়ে না, মূল কথা। অপরের কথাকে সহ্য করতে পারে না, সহ্য করতে পারে না। কি করে বুঝবেন? যে যারা প্রেসারে কাম থাকে, মানে প্রেসার আসছে অথচ ঠান্ডা থাকছে, তাদের জানবেন ইমোশনাল স্টেবিলিটি আছে। ইকিউ বেশি। রিকভার্স কুইকলি ফ্রম রিজেকশন। রিজেকশন আসার পর দ্রুত এলো, কেউ গালাগালি করলো, কয়েক সেকেন্ড ভাবলো, 1 মিনিট ভাবলো, চা চা চা, ছাড়ো, ও ওর মতো বলেছে, আমি আমার মতো যাই। আর অনেকে তো এজেন্সিকেই ছেড়ে দেওয়ার কথা ভাবে। তাদের ইমোশনাল স্টেবিলিটি খুব দুর্বল। কিন্তু যারা তাকে ছেড়ে দেয়, মানে এই ব্যাপারটাকে ছেড়ে দেয়, তাদের ইমোশনাল স্টেবিলিটি অনেক হাই। তো চলুন, ডাস নট টেক থিংস পার্সোনালি। তারা পার্সোনালি জিনিসটাকে নেয় না। মেক্স ডিসিশন উইথ ক্লিয়ারিটি। তারা খুব সুন্দর ডিসিশন নিতে পারে। সিমটমস, যাদের লো স্টেবিলিটি আছে তাদের সিমটমস কি? তারা বেশি ভাবে, ওভার থিঙ্ক করে, তারা রিজেকশনকে পার্সোনালি নিয়ে নেয়, তাদের মুড যখন তখন ফ্ল্যাকচুয়েট। সকালবেলা খুব আনন্দ করে বেরিয়ে পড়লো, হঠাৎ করে মন খারাপ হয়ে গেল, মুড ফ্ল্যাকচুয়েট করে। তাদের সবসময় রিঅ্যাসুরেন্স দরকার, মানে তাদের সবসময় একজন লিডার দরকার হবে, একজন বন্ধু দরকার হবে যে বলবো ঠিক আছে ঠিক আছে চলো, কোনো অসুবিধা নেই। যাদের এটা আছে, বলে রাখছি আমি, যাদের লো স্টেবিলিটি আছে তাদেরকে একটা রিকোয়েস্ট করা থাকলো, তারা আমাকে ফোন করে নেবেন। যাদের মুড খারাপ হয়ে যায়, কাস্টমারের কাছে গেলে অনেক সময় নেগেটিভ শুনে সহ্য করতে পারেন না, আমাকে ফোন করবেন। আমাকে ফোন করলে আমি আপনার সেই ব্যক্তি হব যে আপনাকে অ্যাসিওরেন্স দেব। অনেক এজেন্ট আছে যারা বড় বড় টপ এজেন্ট, আপনি জানেন কত এজেন্ট শুধু এই মুড চেঞ্জ হয়ে যায় বলে সিওটি করেও করতে চায় না। এলআইসির প্রতি রাগ হয়ে যায়, কাস্টমারের প্রতি রাগ হয়ে যায়। কত বড় বড় এজেন্ট আমাকে ফোন করে আবার এস্টাবলিশড হয়ে যায়। এটা আমার গর্ব লাগে, আনন্দ লাগে যে তাদেরকে আমার দু চারটে কথা, আধ ঘন্টা কথা, 20 মিনিট কথাতে আবার রিঅ্যাসুরেন্স করতে পারি। আবার ভেঙে পড়লে আবার ফোন করে। তা আপনাদের বলবো এটা করবেন। অ্যাভয়েডস হাই প্রেশার সিচুয়েশন। হাই প্রেশার সিচুয়েশনে তারা যাবেই না। এমডিআরটির মতো বড় জিনিস করতে ভয়ও পাবে। ডিটারমিনস রিজিলেন্স। তাদের সেলসে কি লাভ হয়? তারা তারা রিজিলেন্স, সহ্য ক্ষমতা বাড়বে না কমবে, এটা তাদের তাদের এই লো আর হাই দিয়ে নির্বাচন হবে। কিন্তু তারা কনসিস্টেন্সিও তারা থাকবে কি থাকবে না, লো আর হাই দিয়ে নির্বাচন হবে। যাদের হাই মানে ইমোশনাল স্টেবিলিটি, তারা অনেক কনসিস্টেন্ট, তারা অনেক রিজিলেন্ট। কিন্তু যাদের লো, তারা কম কনসিস্টেন্ট, কম রিজিলেন্ট। তারা টার্গেটকে হ্যান্ডেল করতে পারে না, টার্গেটের প্রেশার হ্যান্ডেল করতে পারে না। অ্যাডিশনাল পার্সোনালিটি ডাইমেনশনগুলো একবার দেখিয়ে দিচ্ছি। আপনার সেলসের জন্য 7 নাম্বার, আমি ওখানে তো মাত্র কয়েকটা বলেছিলাম। অ্যাসার্টিভনেস, পেশেন্স, রিস্ক টেকিং, এই সমস্তগুলো হচ্ছে অ্যাডিশনাল পার্সোনালিটি ট্রেট। তো এখন পর্যন্ত ক্লাস কেমন লাগলো একটু লিখুন। অ্যাকচুয়ালি আমি এতটা গভীরে নিয়ে যেতে চাইনি, কিন্তু আমার মনে হলো যে আপনাদের এটাও দেখানো দরকার। তার জন্য আমি আজকে অন্য ক্লাস আর ধরতে বোধহয় পারবো না, কিন্তু এই ক্লাসেরই একটা অংশ আমার বাকি থাকলো, যেটা আমি একটু পরেই করব, 10 মিনিটের জন্য। এই ক্লাসের আমি যে অংশ থেকে সরে এসে ট্রেডগুলো দেখালাম, সে অংশে যাব। আমি আজকে কোনো সেলসের ক্লাস না করলেও আপনাকে একজন গুড সেলসম্যানের সঙ্গে গুড ম্যান তৈরি করার চেষ্টা করছি। আশা রাখি আপনাদের এখন ক্লাসটা ভালো লেগেছে। তো আজকের ক্লাস যদি ভালো লেগে থাকে, তাহলে আমি অন্তত, আমার মাঝে মাঝে মনে হয় যে এ, আপনারা বোধহয় খালি পলিসির ক্লাস না হলে খারাপ লেগে যায়, বা সেলসের আইডিয়াগুলো না হলে, দেখুন সেলস আইডিয়া সারা বছর ধরে তো পাবেন, অনেক পাচ্ছেন। এই ধরনের ক্লাসগুলো তো ইউনিক, যেগুলো আপনাকে পুরো গোড়া থেকে চেঞ্জ করবে। তো চলুন আমি একটুখানি রেস্ট নিয়ে নিই, জাস্ট একটুখানি গলাটাকে রেস্ট দিই। আমি আবার ফিরে আসছি
কিছুক্ষণের মধ্যেই তারপরে আবার আমি লাস্ট অংশটা দেখাবো। ধন্যবাদ।
থ্যাংক ইউ এভরিবডি। ওয়েলকাম ব্যাক এভরিবডি। আজকে আমরা মানুষ রূপে এই যে বিশ্বের সর্বশ্রেষ্ঠ প্রাণীতে পরিণত হয়েছি, কেন? কারণ প্রকৃতি কিভাবে কাজ করে, মহাবিশ্বে কি হয়, সবগুলোকে আমরা আবিষ্কার করার চেষ্টা করেছি। তাই তার নিয়মগুলো জেনে সেই নিয়মগুলোকে আমাদের পক্ষে আনতে পেরেছি। ঠিক তেমনি ভারতের মহাপুরুষরা এবং সারা বিশ্বের মহাপুরুষরা দুটো কাজ সবসময় করে গেছেন। একটা হলো নিজের ভিতরে অন্তঃসলীলা কি কি চলছে নিজেকে আবিষ্কার করা, আর যার সঙ্গে সে কথা বলছে তার মধ্যে কি চলছে তাকে আবিষ্কার করা। এই সায়েন্সটাকে বলা হয় সাইকোলজি বা মনোবিজ্ঞান। আর মনে রাখবেন, জীবন প্রবাহ পত্রিকা এবং জীবন প্রবাহ ট্রেনিং সেন্টার বিগত দিন থেকে এখন পর্যন্ত মনোবিজ্ঞানের ওপর নির্ভর করেই আপনাদেরকে বিভিন্ন ক্লাসেস করায়। তাই গত সম্ভবত গতকাল আমরা যে অবজেকশন হ্যান্ডলিং এর ক্লাস করেছিলাম, ওখানেও কিন্তু আমরা কাস্টমারের সাইকোলজি বেসড অবজেকশন হ্যান্ডলিং শিখিয়েছিলাম। বাই দ্য বাই, আপনাদের আজকেও কিন্তু সেই একই বিষয় না, সাইকোলজির ওপর আমি আপনাদের সাইকোলজিক্যাল চেঞ্জ, আপনাদের মনের ভিতরে যা চলা বিভিন্ন ওঠা পড়া, বিভিন্ন দ্বন্দ্ব, সেগুলো নিয়ে কথা বলছি, যাতে করে আপনি নিজেকে চিনতে পারেন এবং চেনা মতো করে আপনি কাজ করতে পারেন। মজার ব্যাপার, আপনি এই ট্রেন্ডগুলো যদি বুঝে যান, তাহলে আপনার কাস্টমারকেও বুঝতে সাহায্য হবে। আর বাই দ্য বাই, বলে রাখি যে গতকাল আমি যে ক্লাস করেছিলাম ওর রেকর্ডিংটা কিন্তু অনেকে চেয়েছে, আমি দেব। ওর রেকর্ডিংটা একবার শুনে নেবেন। গতকাল ক্লাসে আমরা মানুষকে বোঝা এবং মানুষের ভিতরে কেন অবজেকশনগুলো আসে সেগুলোকে আবিষ্কার করার পদ্ধতি শিখিয়েছিলাম। আর মানুষের দেয়া অবজেকশনগুলোকে এবং তারা শেষ পর্যন্ত ক্লোজ না করতে চাওয়ার কারণগুলোকে যদি ভিতর থেকে বুঝতে পারি, শিকড় থেকে, তাহলে কিন্তু আমরা এই মার্চ মাসে এক্সেল কাজ করতে পারবো। তাই আপনাদের প্রত্যেককে আমার অনুরোধ যে যারা এখনো ওই অবজেকশন হ্যান্ডলিং কোর্সটায় যোগদান করেননি, আপনি জানবেন ওখানে যেটুকু ইনভেস্টমেন্ট করবেন সময় এবং অর্থ, পুরো সময় যদি নাও করতে পারেন ভিডিও রেকর্ডিং পাবেন 1999 টাকা। আপনি হয়তো সারা জীবনে 100 বার ওরকম 1999 টাকা রোজগার করে ফেলবেন শুধু ওই ক্লাসগুলো থেকেই। তাই আপনাদের রিকোয়েস্ট বা অনুরোধ যে অন্তত এই বছরের অবজেকশন হ্যান্ডলিং কোর্সটা করুন, যদি আগেও করে থাকেন আবার করুন। তো চলুন, আমি এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে যে নেক্সট পার্ট। হ্যাঁ, বাই দ্য বাই, আরেকটা কথা বলে রাখি, আমি যে ভাবছিলাম যে আপনাদের সেলসের ওপর ক্লাস হচ্ছে হচ্ছে বাট একদম পিওরলি পলিসির ওপর ক্লাস কিন্তু হবে শনিবার দিন। আমি চেষ্টা করব গ্রাহক সম্মেলন যেটা করব অনলাইনে, সেখানে আপনারাও যোগদান করুন আপনাদের গ্রাহকদের সাথে। তাহলে ওই দিনটা জানবেন আপনার জন্য একটা দুর্দান্ত সেলসের ওপর এবং পলিসির ওপর ক্লাস পেয়ে যাবেন। বাই দ্য বাই, এরপরে আমি আর 5-7 মিনিটের মধ্যেই চেষ্টা করছি ব্যাপারটাকে সাম আপ করে দিতে। যেখানে আমরা থেমে গিয়েছিলাম সেখান থেকে আপনাদেরকে এবার উদ্ধারের উপায়ে কিছু জায়গায় নিয়ে যাব। পার্সোনালিটি শেপস ইয়োর বিহেভিয়ার প্যাটার্ন। আপনি কেমনভাবে কাজ করেন, কাজ করতে করতে থেমে যান কিনা, কতটা এনার্জি থাকে, কতটা ফোকাসড করেন। বাই দ্য বাই, ফোকাসের কথা একটা সুন্দর কথা আজকে শিখলাম, যেটা আপনাদেরকে না বলে পারছি না। দেখুন, আমরা অনেক সময় ভাবি যে স্যার যে বলে যে ফোকাস করো ফোকাস করো, ফোকাসটা কি জিনিস? ফোকাস কি জিনিস জানেন? যে আপনাকে ধরুন কালকে কালকে আপনাকে সকালবেলা ফোন করতে হবে কাস্টমারকে, তার আগে প্রভাতী প্রোগ্রাম তো নেবেন। তারপরে আপনাকে ফিল্ডে বেরোতে হবে, আপনাকে পলিসি তুলতে হবে। কিন্তু কি হয় জানেন, আমরা অনেক সময় একটা ফোন এলো, সেই ফোন এলেই ধরতে হবে। একটা এসএমএস এলো, এলেই দেখতে হবে। একটা কথা কানে এলো, সেই কথাটাকে নিয়ে আমরা পড়ে যাই। হ্যাঁ, অর্থাৎ কি হয়, আমাদের ফোকাসটা চারিদিকে ছড়িয়ে যায়। তাহলে আপনাকে যখন আমি বলছি ফোকাস করতে হবে, মানে আপনি দরজা বন্ধ করে দিন। যখন আপনি ফোন করছেন, ফোন মানে ফোনই করছেন। ওই সময় আপনার যদি কোনো নোটিফিকেশন আসে, কোনো কিছু আসে, আপনি ওই ওই আধ ঘন্টা 1 ঘন্টা দেখবেনই না। কোনো ইম্পর্টেন্ট ব্যক্তির ফোনও যদি আসে, খুব ইম্পর্টেন্ট না হলে আর খুব ইমার্জেন্সি না হলে, তাকে এসএমএস পাঠিয়ে দিন। ওনার সঙ্গে এখন কথা বলবেন না, এই 1 ঘন্টা বা আধ ঘন্টা যে ফোন করবেন না, ফোনই করুন। এটাকে বলে টাইম বক্স মেথড। তো চলুন, এবার আমি যেখানে ছিলাম চলে আসি। পোর্টেন পার্সোনালিটির ক্ষেত্রে আমি বলবো এ হাই এনার্জি এক্সট্রোভার্ট মে টক টু মাচ,
আমি এগুলো বলেও দিয়েছি, তবে একবার সাম আপ করে দিচ্ছি। একজন হাই এনার্জি এক্সট্রোভার্ট, সে হয়তো বেশি কথা বলতে পারে। ক্লোজ টু লিটিল আনলেস ট্রেন টু পজ অ্যান্ড লিসেন। আমি বুঝিয়ে দিয়েছিলাম যে এক্সট্রোভার্ট পিপলদের সুবিধা হলো তারা বেশি কথা বলতে পারে, বেশি আলাপ করতে পারে, কিন্তু তাদের এটাই অসুবিধা হয়ে যায়। তাই তাদেরকে শিখতে হবে, ট্রেনিং নিতে হবে, কোথায় থামতে হয় আর কোথায় শুনতে হয়, কোথায় প্রশ্ন করতে হয়। বুঝে গেছেন? যদি আপনি এক্সট্রোভার্ট হন তাহলে আপনার কি করা দরকার। তবে একটা জিনিস মনে রাখবেন, যদি আপনার কাস্টমার এক্সট্রোভার্ট হয়, তাকে কিন্তু এই জ্ঞানটা দিতে যাবেন না যে আপনি একটু শুনুন, অত কথা বলবেন না, শুনুন। না, তার এই এক্সট্রোভার্ট নেচারটাকে আপনি কাজে লাগান। কি করে লাগাবেন আমি আগামী ক্লাসগুলোতে আস্তে আস্তে বিভিন্ন জায়গায় খুলবো। তবে এখন শুধু একটা টিপস দিয়ে রাখি, যে এক্সট্রোভার্ট কাস্টমার আপনার সামনে এলে তাকে প্রথমে প্রচুর কথা বলতে দিন, আর তার কথাগুলোকে আপনি ছোট ছোট পয়েন্টে নোট করুন। আপনি যখন কথা বলবেন শুধু পয়েন্টে পয়েন্টে কথা বলুন, তাকে পুরোপুরি না থামিয়ে তার পয়েন্টগুলোকে নিয়ে ঠিক জায়গায় ঠিক কথা বলুন। এবার হচ্ছে কোয়াইট ইন্ট্রোভার্ট। একজন যে শান্ত এবং ইন্ট্রোভার্ট পার্সন, সে হয়তো রেফারেল চাইতে লজ্জা করবে, ফোন করতে লজ্জা করবে, কিন্তু তাকে শিখতে হবে। কি শিখতে হবে? স্ক্রিপ্টস। লজ্জা আছে, কিন্তু আমি যদি অভ্যাস করি, প্র্যাকটিস করি, তাহলে আমার লজ্জা কেটে যাবে। এবং তাকে স্ট্রাকচার করতে হবে। স্ক্রিপ্ট এবং স্ট্রাকচারের দ্বারা যদি অভ্যাস করে, তাহলে কিন্তু ইন্ট্রোভার্ট থেকেও সে ধীরে ধীরে এক্সট্রোভার্টের ফেসিলিটি পেতে থাকবে। এ হাইলি এগ্রিয়েবল পার্সন মে অ্যাভয়েড ডিফিকাল্ট কনভারসেশন। মানে কি? আপনি যদি খুব এগ্রিয়েবল হন, তাহলে আপনার কোনো ডিফিকাল্ট কনভারসেশন পছন্দ হবে না। তাহলে আপনাকে কি কি করতে হবে? আপনাকে বাউন্ডারি সেটিং এর অভ্যাস তৈরি করতে হবে। যদি বলেন স্যার এইগুলো একটু ব্যাখ্যা করুন, আজকে সময় কম, আজকে ব্যাখ্যা করবো না, নেক্সট দিন সময় করে আমি এটা করব। এ হাইলি কনসেনসিয়াস পার্সন মে ওভার প্রিপেয়ার। সে হয়তো বেশি প্রিপেয়ার করে ফেলবে, তাই তাকে আন্ডার, তার ফলে কি হবে? তার রেজাল্ট কম আসবে, তাই তাকে প্রিপারেশনটার একটা বাউন্ডারি তৈরি করতে হবে, তার পারফেকশনের একটা বাউন্ডারি করতে হবে। পার্সোনালিটি ইনফ্লুয়েন্সেস হাউ এজেন্টস লার্ন। মনে রাখবেন, সাম এজেন্টস লার্ন। এমনকি আপনি কিভাবে শিখবেন, আপনি এই যে বড় কাজ করতে শিখবেন, এটা শিখবেন কি করে সেটাও কিন্তু মনে রাখতে হবে। যদি আপনি ওপেন পার্সন হন, তাহলে আপনি স্টোরির মাধ্যমে শিখুন এবং লোককেও শেখান। যদি আপনি কনসিয়াসনেস পার্সন হন, তাহলে আপনি চেকলিস্ট তৈরি করুন। আমি এটা পাঠিয়ে দেবো, পরে ভেবে দেখবেন যে ব্যাপারটা কি বোঝাতে চেয়েছিলাম। যদি আপনি এক্সট্রোভার্ট পার্সন হন, তাহলে কিন্তু আপনাকে রোল প্লে করতে হবে। ওই যে অভ্যাস করতে হবে যে আমি কতক্ষণ বলবো, সে কতক্ষণ বলবে, রোল প্লে অভ্যাস করুন। ইন্ট্রোভার্ট পার্সন হন, তাহলে আপনাকে সাইলেন্ট রিফ্লেকশন শিখতে হবে। সাইলেন্ট রিফ্লেকশন কি জিনিস? তার কথা আসবে, আমি গ্রহণ করব, আবার তার কথাটাকে ঘুরিয়ে তার মতো করে বলবো। এটাকে বলে সাইলেন্ট রিফ্লেকশন। ইজ আ গুড টেকনিক। দেন যারা অ্যানালিটিক্যাল টাইপ অফ পার্সন, যারা লজিক্যাল পার্সন, তাদের ডেটা এবং লজিকের ওপর কাজ করতে শিখতে হবে। যারা এমপ্যাথেটিক টাইপ পার্সন, তাদেরকে ইমোশন এবং ন্যারেটিভের মাধ্যমে কাজ করা শিখতে হবে। ওকে? তো আর আমি গভীরে যাচ্ছি না, এখনো অনেকটা রয়েছে, বাট এরপরে আমি দু চারটে আইডিয়া দিয়ে শেষ করবো, কারণ কালকে আমরা প্রভাতী প্রোগ্রাম করতে চলেছি। আইডিয়া কি? আইডিয়া হলো এটাই, যেটা আমি প্রতি প্রোগ্রামেই বলার চেষ্টা করি। আপনার সাফল্য আপনার হাতে। মার্কেটকে আপনি কন্ট্রোল করুন, মার্কেট যেন আপনাকে কন্ট্রোল না করতে পারে। তাই একটা ছোট্ট আইডিয়া আমি আপনাকে দেব। যারা শুধু প্রভাতী প্রোগ্রামের দিন ঘুম থেকে ওঠেন আর অন্য দিন ওঠেন না তাড়াতাড়ি, তাদের বলবো কাল থেকে অভ্যাস করুন প্রতিদিন 5:30 বা 5টায় ঘুম থেকে উঠতে। ইয়েস, প্রভাতী প্রোগ্রামটা কিন্তু করেছি আমরা তার জন্য। আর যারা প্রভাতী প্রোগ্রাম নিতেই পারেন না, তাদের বলবো প্রতিদিন 5টা 5:30টার মধ্যেই ঘুম থেকে উঠুন, বড় জোর 6টা। কেন জানেন? তার কারণ, সকাল সকাল ঘুম থেকে উঠলে কি হয় জানেন? একটা সহজ জিনিস শিখিয়ে দিই। আপনি হয়তো ভাববেন আমি 1 ঘন্টা পরে উঠলাম তো কি হলো, আমার 1 ঘন্টা এদিকে গেল, ওদিকে আমি রাত্রে 1 ঘন্টা মেকআপ করে নেবো, একটু রাত পর্যন্ত খেটে নেবো। ইয়েস, তাতে মনে হবে যেন কোনো প্রবলেম নেই, কিন্তু এটা বড় প্রবলেম হয়। বলে দিই কি প্রবলেম, শুনে নিন ভালো করে। এটা আমি আজকে রিসার্চ করে জেনেছি, আগেও জানতাম, আজকে বলার মতো করে রিসার্চ করেছি, যাতে করে আপনাকে বলতে পারি, ঠিক সহজ করে বলতে পারি। দেখুন, সকাল সকাল ঘুম থেকে উঠলেন, তখন কিন্তু চারিদিকে হই হট্টগোল নেই। আপনি ভাবেন শান্ত পরিবেশ, ঠিক আছে, শান্ত পরিবেশ না। আপনি ধরুন সকাল 9টায় ঘুম থেকে উঠলেন, যাই ঘুম থেকে উঠবেন না, বা 8টায় ঘুম থেকে উঠলেন, ইভেন 7:30টায়, দেখবেন আপনাকে চারিদিক থেকে কন্ট্রোল করে ফেলছে। কি করে? তখনই দু একটা ফোন বাজতে শুরু করেছে।
আপনার যে প্ল্যান করা ছিল সেই সমস্ত প্ল্যান ভেস্তে যাবে, অথবা আপনার প্ল্যান করাই ছিল না, প্ল্যান করতেই পারলেন না। আপনার ওয়াইফ কিংবা আপনার স্বামী আপনাকে একটা কাজ দিয়ে দিল, আপনার ছেলে মেয়ের জন্য একটা কাজ পড়ে গেল, কিংবা চারিদিকে হইহট্টগোলের থেকে আপনার মনে কোনো অন্য চিন্তা চলে এলো। তাই বলবো যে যখন আপনি দেরিতে ঘুম থেকে উঠবেন, তখন পরিবেশ পরিস্থিতি আপনাকে কন্ট্রোল করে ফেলবে। আর যখন ভোরবেলা ঘুম থেকে উঠবেন, তখন পরিবেশ পরিস্থিতিকে আপনি কন্ট্রোল করতে পারবেন। সহজ কথা, এটাই আপনাদের বললাম। যারা আমার সাথে একমত হলেন এই ব্যাপারে, তারা অবশ্যই কি লিখবেন? এগ্রি বা লিখুন, তারপর আমরা শেষ করব আজকের প্রোগ্রাম। আজকের ক্লাস যদি জটিল লেগে থাকে, জানবেন আপনি শেখার চেষ্টা করেছেন। আজকের ক্লাস যদি মনোগ্রাহী লেগে থাকে, জানবেন আপনি এরপরে উত্তরণ করবেন। আজকের ক্লাস থেকে যদি কোনো প্রশ্ন এসে থাকে, আমাকে কাল অথবা পরশু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এই বিষয়ে ফোন করুন। আমি চেষ্টা করব আজকের ক্লাস কালকেই ভিডিও রেকর্ডিংটা দিতে। কদিন একটু ডিস্টার্ব ছিল, যদি আমি ভিডিও রেকর্ডিং ম্যাক্সিমাম দিয়ে দিয়েছি, ভিডিও লাইব্রেরিতে আছে। তবুও যদি আমি দেরি করি, তাহলেও দেরি যদি মানে আমার আপলোডে দেরি হয়, তাহলে আমি কালকের মধ্যে দেওয়ার চেষ্টা করছি। তো চলুন আজকের মতো আমরা বিদায় নেব। বিদায় নেওয়ার আগে প্রত্যেকের মাইক্রোফোন অন করছি, এবং আবারও আপনাদের একবার স্মরণ করে দিচ্ছি যে আপনারা চেষ্টা করুন অবজেকশন হ্যান্ডলিং কোর্সটাতে জয়েন করতে। কারণ আপনাদের তো 2000 টাকা রেট দেওয়া আছে, 1999। যদি খুব অসুবিধা থাকে, দুটো পার্টে দিন, দুটো পার্টে দিন, এটা পর্যন্ত করতে পারি আমি আপনাদের জন্য। ওকে, তো চলুন, আজকের ক্লাস কেমন লাগলো এটা যেমন শুনবো, তেমনি আমরা সবাই মাইক্রোফোন খুলে নেবো, যাতে করে আমরা আমাদের শপথ বাক্য পাঠ করতে পারি। কি আজকের ক্লাস কি ভালো লেগেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ দারুণ স্যার, লাগলো। ভালো লেগেছে। ভালো দারুণ লেগেছে, লেগেছে। কিন্তু কঠিন, বেশ কিন্তু বেশ কঠিন। কঠিন, একটু আরো ভালো করে শুনতে হবে এটা। ভিডিওটা শুনবেন। আপনাকে তো হ্যাঁ, 4টে ট্রেড শিখতে হবে না, আপনার যেটা ট্রেড সেটা শিখলেই হবে। তবে 4টে ট্রেড এই জন্য একটু শেখা দরকার যে কাস্টমারকেও বুঝতে কাস্টমারের জন্য, পারবে। কাস্টমারের জন্য, কাস্টমারের জন্য। এই ক্লাস কাস্টমারকে থেকে বুঝতে পারবে। পরবর্তীতে আবার ইস্যু হতে পারে কিছুটা করে। আর একদিন আমি শেখাবো কাস্টমারকে 4 ভাগে সেলসে ভাগ করা হয়, 4 ভাগে। সেইটা যখন শিখে যাবেন না আপনি, কাস্টমার কেন বলছে, কি বিষয়ে বলছে, তাকে কিভাবে প্রেজেন্টেশন করা দরকার, এত সুন্দর শিখে যাবেন। ওটা একদিন শেখাবো, খুব ভালো জিনিস ওটা। ওকে। আমি স্যার যা বুঝলাম হ্যাঁ, তাতে স্যার মানে সমস্ত এই পার্সোনালিটি গুলোকে নিয়ে একটা ব্যালেন্স পার্সোনালিটি কিন্তু তৈরি করতে হবে নিজেদের, আমাদের আমাদের মানে সেলস পার্সন বা মানে আমাদেরকে আর কি। তবে এইখানে কিন্তু আমি একটুখানি সহ কম সহমত প্রকাশ করব অনিমেষ বাবু। মানে হুম। কোন জায়গায় বলি, দেখুন, 4টে পার্সোনালিটি আপনার মধ্যে ব্যালেন্স করতে গেলে কেউ পারবেন না। কি করতে হবে আচ্ছা। বলে দিচ্ছি। আসলে আপনার পার্সোনালিটির মধ্যে পজিটিভ গুলোকে জোরালো করুন, আপনার পার্সোনালিটির মধ্যে যেগুলো নেগেটিভ, মানে হুম। নেগেটিভের পরে সেইগুলোকে দমন করুন, এতেই আচ্ছা। ব্যালেন্স হবে। অন্য ওকে কোনো স্যার। পার্সোনালিটিতে ট্রান্সফার করবেন না। একদম সত্য, একদম ঠিক ওকে স্যার। স্যার, বোঝা গেল বুঝতে ব্যাপারটা? পেরেছি। মানে হ্যাঁ স্যার, বুঝতে ঠিক মিক্সচার ঠিক পেরেছি। স্যার। মানে আমি খেলোয়াড়ও হব, আমি লেখকও হব, আমি গায়কও হব, আমি বিজ্ঞানী হব, ছোটবেলায় আমরা এরকম ভাবতাম। হ্যাঁ স্যার। কিন্তু এইটা করলে আপনি জীবনে কিচ্ছু করতে পারবেন না। বোঝা গেল? আচ্ছা স্যার। হ্যাঁ স্যার, বুঝতে ঠিক পেরেছি। ঠিক ঠিক। ওকে, তো চলুন আজকের মতো বিদায় নিই। আশা রাখি আপনারা ক্লাস এনজয় করেছেন। আগামীকাল দেখা হবে সকালে। তো চলুন, তার আগে আমরা সবাই কিন্তু, আমি বলবো 31শে মার্চ, আপনি কি বলবেন আপনি আচ্ছা জানেন। 31শে স্যার, মার্চ। একটা কথা মাঝখানে স্যার। হাফটা হ্যাঁ, দিন বলুন বলুন যাচ্ছি। বলুন, 1 মিনিট, বলুন হ্যাঁ, বলুন। বলছি স্যার, ওই পলিসি মিক্সিং এর ব্যাপারটা একটা ক্লাস, ভালো ক্লাস করলে ভালো হয় প্রোডাক্ট মানে। কম্বিনেশন। হ্যাঁ স্যার, একদম। হ্যাঁ স্যার। ঠিক আছে, ওকে, বেশ, মাথায় রাখলাম। তো হ্যাঁ স্যার। এই শনিবারেও আমি চেষ্টা করবো, আমি ভেবেও রেখেছি যে এই শনিবারে আমি কম্বাইন্ড প্রোডাক্টের ওপর, মানে ওইভাবে না, কাস্টমারকে কিভাবে আমি দুটো নিডকে যুক্ত করতে পারি সেটা দেখে নেবেন এই শনিবারে যদি আমি ক্লাসটা করি কাস্টমারদের উপর। ওকে, তো চলুন এরপরে আচ্ছা। আবার বলি। 31শে মার্চ। হাফটা দিন যাচ্ছি। 1/3 MDRT। 31শে মার্চ। আচ্ছা টাকা নিয়ে 1/3 হাফটা দিন MDRT। যাচ্ছি। 31শে মার্চ। 1/3 হাফটা দিন MDRT। যাচ্ছি। এলআইসি জিন্দাবাদ। LIC এলআইসি এলআইসি জিন্দাবাদ। জয় জিন্দাবাদ। হিন্দ, শুভরাত্রি, জয় হিন্দ। ভালো থাকুন, সুস্থ জয় থাকুন, হিন্দ, আনন্দে থাকুন। শুভরাত্রি স্যার, ভালো। আপনিও ভালো থাকবেন। আর বন্ধুদের একটু এমডিআরটি কোর্স কেমন হচ্ছে একটু গল্প বলবেন, যাতে করে আরো কিছু প্রিমিয়াম সদস্য আসে। ওকে, Yes, sir. আচ্ছা। ধন্যবাদ।